গোধূলির মায়া। লেখা আইজা আহমেদ। পে না করেই চলে যাচ্ছেন কেন? দোকানের দরজার ঘণ্টা টুনটুনিয়ে বাজল। মেঝেতে চাপা পায়ের শব্দ তুলে বেরিয়ে যাচ্ছিল এক দীর্ঘদেহী যুবক। হাতে কফির কাপ, চোখে উদাস দৃষ্টি। ঠিক তখনই তার পেছনে ভেসে এলো এক দৃঢ় কণ্ঠ। যুবকটি থেমে দাঁড়ালো। পায়ের নিচে কিছুটা চাপা শব্দ। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো পিছনে। তার চোখে কোন তাড়া নেই, কোন অপরাধবোধ নেই। বরং সেই চোখে ছিল একরকম নির্লিপ্ততা, কৌতূহল। সে ভাবছে কেউ কি তাকে ডাকল? কাউন্টারে দাঁড়িয়ে থাকা মেয়েটি তার দিকে তাকিয়েছিল। মুখে দৃঢ়তা, তবু কোথাও একটা শৈশবের কোমলতা রয়ে গেছে। বাদামি ঢেউ খেলানো চুল, পেছনে অগোছালোভাবে বাঁধা ঠোঁট দুটো, পাতলা চোখে বিরক্তি। সে ঠোঁট চেপে বলল, আপনি বিলটা পরিশোধ করেননি। যুবকটি তার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো, মাথা সামান্য কাত করে কাউন্টারের দিকে এগিয়ে এল। তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করলো মেয়েটির দিকে। হাঁটার ভঙ্গিতে ছিল নিয়ন্ত্রণ, ছিল এক প্রকার গর্ব। সে জানে চারপাশের সবকিছু তার ইচ্ছের অধীন। তাকে দেখে এক মুহূর্তের জন্য ফ্লোরা নিজেই দ্বিধায় পড়ে গেল। ছেলেটার চেহারায় একটা অদ্ভুত আকর্ষণ ছিল, মরুভূমির মতো গাঢ় চোখ। তার পরনে ছিল পাতলা কিন্তু দামি সাদা শার্ট, যা তার পেশিবহুল গড়নটাকে আরও স্পষ্ট করে তুলছিল। গায়ের রঙে ছিল সূর্যঝলসানো তামাটে ঔজ্জ্বল্য এবং মুখের রেখায় এক অদ্ভুত আত্মবিশ্বাস। কাউন্টারে এসে সে এক হাত পকেটে রেখে হালকা ঝুঁকে ফ্লোরার দিকে তাকালো। তার চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল ঠাট্টা মেশানো চাহনি, আর ঠোঁটের কোণে একরকম অলস হাসি। আর যদি না দেই? কণ্ঠে ছিল এক ধরনের খোঁচা দেওয়া নরম তেজ। ফ্লোরা চোখ কুঁচকে তাকালো। হঠাৎ তার মনে হলো ছেলেটা হয়তো ইচ্ছে করেই এটা করছে। সে ঠোঁট শক্ত করে বলল, তাহলে পুলিশকে ফোন করব। তার গলার স্বর ছিল কঠোর, যদিও বুকের ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করছিল। ছেলেটার উপস্থিতিতেই যেন বাতাস ভারী হয়ে উঠেছে। যুবকটি চোখ নামিয়ে একবার হাসল। সেই হাসি ছিল নিঃশব্দ, কিন্তু চোখের কোণে গভীর অভিব্যক্তির রেখা টেনে দিল। তারপর সে পকেট থেকে একটি ব্ল্যাক কার্ড বের করল। ফ্লোরা এক ঝলকে কার্ডটা চিনতে পারল। এই কার্ড সাধারণ মানুষের নয়, বরং ধনীদের। তার চোখ কিছুটা বিস্মিত হলেও মুখভঙ্গি বদলায়নি। সে চোখ নামিয়ে পেমেন্টের স্ক্যানার এগিয়ে দিল। ছেলেটি ধীর ভঙ্গিতে কার্ডটা স্ক্যান করল। স্ক্রিনে পেমেন্ট সাকসেসফুল ভেসে উঠল। কফির কাপটা আবার হাতে তুলে নিল সে। তারপর আবার ফ্লোরার দিকে তাকালো। এবার আর আগের ঠাট্টা ছিল না চোখে, বরং এক ধরনের কৌতূহল। তবে এমন করে ডাকলে না এসে পারা যায়? হালকা গলায় বলল সে, তারপর চোখ টিপে সরে গেল দরজার দিকে। ফ্লোরা থ হয়ে তাকিয়ে রইল ছেলেটির পেছনের দিকে। পৃথিবীর সমস্ত নিঃশব্দতার ভেতরও তার বুটের নিচে মেঝেতে চাপা শব্দ হচ্ছিল, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। দরজার ঘণ্টা টুং করে বেজে উঠল। ছেলেটি একবারও পিছনে না তাকিয়ে বেরিয়ে গেল। ফ্লোরা চুপ করে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। বুকের ভেতর এক অজানা অস্থিরতা লাগছে। এটা কি করেছ ফ্লোরা? ফ্লোরা চমকে তাকালো। শব্দটা এসেছিল রেস্টুরেন্টের কিচেনের দিক থেকে। গ্রাহাম আঙ্কেল তাড়াহুড়া করে বেরিয়ে এলেন, তার চোখে তীব্র উত্তেজনা, কপালে চিন্তার ভাঁজ। ফ্লোরা একটু কেঁপে উঠল। হাতে থাকা নামিয়ে রেখে বলল, কেন? কি হয়েছে গ্রাহাম আঙ্কেল? গ্রাহাম আঙ্কেল তার সামনে এসে দাঁড়ালেন, চোখে বিস্ময় আর বিরক্তির মিশ্র অনুভূতি। তুমি জানো ওকে? ফ্লোরা কিছুটা থতমত খেয়ে বলল, না, মানে কে? গ্রাহাম আঙ্কেল আঙুল উঁচিয়ে দরজার দিকে দেখালেন, যে দরজা দিয়ে কিছুক্ষণ আগে সেই লম্বা ছেলেটা চলে গিয়েছিল। ও এই রেস্টুরেন্টের মালিক, জেহান। ফ্লোরা যেন হঠাৎ নিঃশ্বাস নিতে ভুলে গেল। কি? তার ঠোঁট ফোরফোর করল, চোখ বিস্ফারিত। ও, ওই মালিক? গ্রাহাম আঙ্কেল মাথা নেড়ে বললেন, হ্যাঁ। তুমি জানো না এই রেস্টুরেন্ট আগে আমার ছিল? তখন জেহান এখানে পার্ট টাইম কাজ করত। খুবই নম্র, পরিশ্রমী ছেলে ছিল। পরে আমি যখন বুড়িয়ে গেলাম, রেস্টুরেন্টটা বিক্রি করতে চাইলাম, তখন জেহানই কিনে নেয়। এখন সে বড় বিজনেসম্যান। কিন্তু এই জায়গাটার সঙ্গে তার আবেগ জড়িয়ে। ফ্লোরা হা করে তাকিয়ে রইল। মনের ভেতর অজস্র ভাবনা একসাথে হুড়মুড় করে ভেঙে পড়ছে। সেই যে একটু আগেই না দিলে কি হবে বলে তাকিয়ে হেসেছিল, সেই এই জায়গার মালিক। সে নিজেই তার সামনে দাঁড়িয়ে ছিল, অথচ সে জানতেও পারল না। তার ঠোঁট শুকিয়ে গেল। গলার নিচে ভারী কিছু আটকে রইল। ফ্লোরা মন খারাপ করে বলল, এখন আমার কি হবে? গ্রাহাম আঙ্কেল হালকা হাসলেন, যেন বোঝাতে চাইলেন চিন্তা করার কিছু নেই। তোমার কিছুই হবে না। জেহান খুব ভালো ছেলে। কখনোই কাউকে অন্যায়ভাবে কষ্ট দেয় না। আমি ওকে ছোটবেলা থেকে চিনি ফ্লোরা। তোমার এমন কিছু হয়নি যে চাকরি যাবে। বরং, তিনি একটু থেমে বললেন, তোমার স্পষ্টভাষী হওয়াটা হয়তো ওর ভালোই লেগেছে। এই বলে আঙ্কেল আবার কিচেনের দিকে ফিরে গেলেন। তার পদক্ষেপ ধীরে ধীরে মিলিয়ে গেল পেছনের সাউন্ডে। কিন্তু ফ্লোরা দাঁড়িয়ে রইল একই জায়গায়, নিঃশব্দ। চোখে কেবল জেহানের মুখ, তার নিঃশব্দ হাসি, ঠান্ডা চোখ।
সে জানে না কেন কিন্তু মনের ভেতর এক অজানা অস্থিরতা কাজ করছে। গ্রাহাম আঙ্কেল বললেও তার চিন্তা কিছুতেই দূর হচ্ছে না। তার পার্ট টাইম জবটা কি এবার হারাতে হবে? রাতের প্যারিস ধীরে ধীরে নিস্তব্ধতায় ঢেকে যাচ্ছে। রাস্তায় গাড়ির শব্দ খুবই কম। হালকা বাতাসে ল্যাম্পপোস্টের নিচে ফ্লোরার চুল উড়ে উড়ে চোখে পড়ছে। কাজ শেষ করে থমথমে মুখে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে সে। পা দুটো ভারী লাগছে, শুধু শরীর নয়, মনে যেন এক অদ্ভুত ভার জমেছে। আজকের দিনটা যে এমন হবে কে জানত। আজ তার জন্মদিন। ফ্লোরা একটু পর 19-এ পা দিবে। অথচ দিনটায় একটু আনন্দ নেই, উল্লাস নেই। অনাথ আশ্রমে বড় হয়েছে সে। ভালোবাসা, পারিবারিক স্পর্শ কিংবা কোনো জন্মদিনের উদযাপন, এসব শুধু গল্পে পড়ে এসেছে। একটা সময় সে অন্য এক কফি শপে কাজ করত। সেখানকার মালিক খারাপ ব্যবহার করত, তুচ্ছতাচ্ছিল্য, সন্দেহ, খোটা, সব ছিল। সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিয়েছিল। তারপর অনেক খোঁজাখুঁজির পরে এই রেস্টুরেন্টে নতুন কাজ পেয়েছিল। আজই প্রথম দিন। আর প্রথম দিনেই মালিককে চিনতে না পেরে মুখে মুখে উত্তর দিয়ে ফেলেছে সে, যেন নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছে না। কোটের পকেট থেকে ফোনটা বের করল ফ্লোরা। স্ক্রিনে সময় দেখাচ্ছে রাত 11টা। একটা মেসেজ এসেছে। তার বন্ধু সারা লিখেছে, চলে আয়, এক কাপ কফি খাই। লোকেশন পাঠালাম। অপেক্ষায় আছি। একটুখানি হাসল ফ্লোরা। সারার মুখটা মনে পড়তেই মনটা একটু হালকা হলো। ওর বন্ধুরা যে কখনোই তাকে অন্য রকম ভাবে দেখেনি। লোকেশন লিঙ্কে ক্লিক করল সে। শহরের এক প্রান্তে একটা কফি শপ, পরিচিত জায়গা। সারার অনুরোধ ফেলতে পারল না। হাত ওভারকোটের ভেতরে ঢুকিয়ে হাঁটতে লাগলো সে বাসস্ট্যান্ডের দিকে। বাতাসে ঠান্ডা, কিন্তু তার মনে এখনো গরমাগরম চিন্তার ঢেউ। বাস আসতে বেশি দেরি হলো না। সাদা আলো ঝলমলে বাসটা এসে থামল। ফ্লোরা উঠে পড়ল। জানালার পাশে বসল। বাইরের ঝাপসা কাচে তার প্রতিচ্ছবি, উদ্বিগ্ন, নিঃসঙ্গ আর কিছুটা অপরাধবোধে ভরা। রাত তখন বেশ। বাস থেকে নামার সময়ই ঘড়িতে 12টা বেজে গেল। সারার সঙ্গে একটু সময় কাটিয়ে রাতটা শেষ করতে পারবে। একটা আধুনিক 10তলা বিল্ডিংয়ের সামনে দাঁড়ালো ফ্লোরা। কফি স্পটা এই বিল্ডিংয়ের ওপরে সারা লিখেছিল 10 তলায়। লিফটে উঠল ফ্লোরা। সিঁড়ির চেয়ে এই মুহূর্তে লিফট অনেকটা আশ্রয়ের মতো লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখল। ক্লান্ত চোখ, উস্ক চুল, ওভারকোটটা কাঁধ থেকে খানিকটা নামা, তবুও মুখে এক চিলতে তাজা বাতাসের মতো আসা। লিফটের দরজা খুলতেই ফ্লোরা একটু দ্বিধা নিয়ে পা রাখল 10 তলায়। করিডোরটা নিঃশব্দ, শুধু দূর থেকে হালকা আলো আর একটানা গানের শব্দ ভেসে আসছে। লোকেশন অনুযায়ী ডানদিকে ঘুরল সে, তারপর একটা কাচের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে আলো হালকা ঝিমঝিম করছে আর দরজায় লাগানো একটা ছোট সাইনবোর্ডে লেখা লা পেলেট লুন কফি শপের নাম। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সারপ্রাইজ! আলোর ঝলকানি আর একসাথে অনেকগুলো কণ্ঠের চিৎকারে ফ্লোরা হঠাৎ চমকে গেল। চোখে মুখে বিস্ময়ের ছায়া, দুটো হাত স্বাভাবিকভাবেই মুখের কাছে উঠে এলো। আলোর ঝলকানি আর একসাথে অনেকগুলো কণ্ঠের চিৎকারে ফ্লোরা হঠাৎ চমকে গেল। চোখে মুখে বিস্ময়ের ছায়া, দুটো হাত স্বাভাবিকভাবেই মুখের কাছে উঠে এলো। হঠাৎ হালকা চিৎকারে চমকে ফিরে তাকায় ফ্লোরা। সামনে দাঁড়িয়ে সারা আর নোয়া, তার দুই পাগলাটে বন্ধু। দুজনের মুখেই বাঁধভাঙা হাসি। সারা আর নোয়া দৌড়ে এসে জড়িয়ে ধরল তাকে। শুভ জন্মদিন পাগলি, সারা বলল মুখ ভর্তি হাসি নিয়ে। ভেবেছিলি আমরা ভুলে গেছি? দ্যাটস নেভার হ্যাপনিং, নোয়া বলে চোখ টিপে। ফ্লোরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তোরা এটা কবে প্ল্যান করলি? সারা বলে, তুই ভাবলি এমন একটা দিন আমরাই মিস করব? নোয়া হেসে বলে, তুই তো সারাদিন এত টেনশনে ছিলি, তাই আমরা ভাবলাম একটা ভালো স্মৃতি দিই তোকে। কফি শপের একপাশে একটা কেক টেবিলের ওপর রাখা, চারপাশে কিছু রঙিন বেলুন, ছোট ফেইরি লাইটে সাজানো জায়গাটা যেন একেবারে নিজের করে নেওয়ার মতো পরিবেশটা। ফ্লোরা কিছু বলতে পারছে না। চোখ দুটো জলে ভরে গেছে। এতদিনে জন্মদিন বলে কিছু অনুভব করেনি সে। অথচ আজ এই দুই বন্ধু মিলে একটা ছোট্ট কিন্তু মায়াভরা রাত তৈরি করেছে শুধু তার জন্য। সারা কাঁধে হাত রেখে বলে, তুই আমাদের প্রাণ। তোর মুখের হাসিই আমাদের গিফট। এই শহরে যতই কষ্ট হোক আমরা তো আছি, তাই না? নোয়া তখন কেকটা এগিয়ে দেয়। উইশ কর। আগে কেক কাট, তারপর পার্টি হবে। ফ্লোরা চোখ বন্ধ করে মোমবাতির সামনে দাঁড়ায়। আজ প্রথমবার তার মনে হয়, জীবনটা শুধু কষ্ট নয়, এর মাঝেও কিছু মানুষ আসে যারা হৃদয়ের ঘরটায় আলো জ্বলে দেয়। সে মোমবাতি নিভিয়ে কেক কাটে। চারপাশে তখন খুশির গর্জন। চোখের কোণে জমে থাকা জল মুছে সে মনে মনে প্রতিজ্ঞা করে, এই জন্মদিনটা সে কোনোদিন ভুলবে না। পরদিন সকাল। প্যারিসের আকাশটা আজ একটু ধূসর কুয়াশা ঢাকা। কলেজ শেষে ফ্লোরা সরাসরি রেস্টুরেন্টে চলে এলো। তার চোখে মুখে একরাশ ক্লান্তি, কিন্তু মনটা অজানা এক উত্তেজনায় ভরা। সারা আর নোয়া তো বারবার বলেছিল ছুটি নিতে। জন্মদিনের সারপ্রাইজের রাতটা ছিল আবেগে ভরা, উষ্ণতায় ভরা।
কিন্তু তাদের কেউ জানে না গতকাল রেস্টুরেন্টে কি হয়েছিল। আর কত বড় ভুলটাই না করে ফেলেছে ফ্লোরা। সে আজ খুব সতর্ক। আজ কিছুতেই কোনো ভুল না হয়, বিশেষ করে যদি জেহান আসে। ফ্লোরা কাউন্টারে দাঁড়িয়ে চোখ বারবার দরজার দিকে। জেহান আসবে কি না তা সে জানে না, কিন্তু মন যেন বারবার সে দিকেই টানছে। হঠাৎ দরজার ঘণ্টা বাজে। ধীর পায়ে জেহান ভেতরে ঢোকে। সাদা শার্ট, টিন করা স্লিভ, কিছুটা মোড়া, হাতে একটা কালো ঘড়ি। হয়তো এখনই এসে পৌঁছেছে অফিস মিটিং থেকে। একবারও কাউকে না দেখে সরাসরি গিয়ে বসে পড়ে নির্ধারিত কর্নারের টেবিলে। ফ্লোরার গলা শুকিয়ে আসে। তার বুকের ভেতরটা ধুকপুক করছে। সে নিজেই সুপার কফির অর্ডারটা হাতে নেয় আর ধীরে ধীরে এগিয়ে যায় জেহানের টেবিলের দিকে। তার মুখে হালকা হাসি, কিন্তু চোখে টেনশন স্পষ্ট। চোখাচোখি হওয়ার মুহূর্তে জেহান শান্তভাবে তাকায়, একটুও রাগ নেই মুখে, বরং ভাবলেশীন এক দৃষ্টি। ফ্লোরা মাথা নিচু করে খুব সতর্কভাবে ট্রে থেকে সুপার কফি নামাতে যায়। ঠিক তখনই জেহান উঠে দাঁড়ায়, হয়তো পকেট থেকে কিছু বের করতে চাইছিল। ফ্লোরা সেটা বুঝে উঠতে না পেরে হাত সরাতেই ট্রেটা হেলে পড়ে। গরম স্যুপ সোজা জেহানের সাদা শার্টে ছিটকে পড়ে। এক মুহূর্তের জন্য স্তব্ধতা। ফ্লোরা হতবাক, মুখ ফ্যাকাশে হয়ে যায়। হাত থেকে ট্রে পড়ে যায় নিচে। আমি সত্যিই দুঃখিত, তার কণ্ঠ কাঁপে। সে দ্রুত টিস্যু টেনে এনে জেহানের দিকে বাড়ায়, চোখে আতঙ্ক ভয়। জেহান নিচে তাকিয়ে নিজের ভেজা শার্টের দিকে চায়। তারপর ধীরে ধীরে চোখ তোলে ফ্লোরার দিকে। কোনো রাগ নেই, চিৎকার নেই, শুধু ঠোঁটের কোণে এক টুকরো ঠান্ডা হাসি খেলে যায়। তুমি আমাকে ঠিক চিনে উঠতে পারোনি বুঝি? তার কণ্ঠ নরম কিন্তু গভীর। ফ্লোরা জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। কিছু বলার ভাষা নেই তার। এই মানুষটা, রেস্টুরেন্টের মালিক, যার সামনে দ্বিতীয়বার এমন দুর্ঘটনা ঘটেছে, আর এখন সে কি করবে? জেহান শার্টের বোতাম খুলতে খুলতে বলে, একটা টাওয়েল দাও, আমি রেস্টরুমে যাচ্ছি। তারপর আর কিছু না বলে চলে যায় পিছনের দিকে। ফ্লোরা দাঁড়িয়ে থাকে স্থবির হয়ে। সে জানে না এই মানুষটা এত শান্ত কেন, রাগ করছে না কেন, নাকি ভেতরে ঝড় চলছে যা সে প্রকাশ করছে না। রেস্টরুম থেকে ফ্রেশ হয়ে ফিরে এলো জেহান। ভেজা শার্টটা বদলে ফেলেছে, এখন সে পরেছে ধূসর রঙের হালকা শার্ট। তার চুলের ভেজা ডগাগুলো থেকে অল্প অল্প পানি ঝরে পড়ছে। চোখে এক অদ্ভুত প্রশান্তি, যেন কিছুই হয়নি, কিছুই তাকে না ছুঁয়ে গেছে। ফ্লোরা তখনও একই জায়গায় দাঁড়িয়ে, মাথা নিচু, দুই হাত আঙুল গুজে গুজে নিজের অস্থিরতা লুকাতে চাইছে। ঠোঁট দুটো কাঁপছে, চোখ নিচু, গলার কাছে যেন একটা পাথর আটকে আছে, কিছু বলতেও পারছে না। জেহান সামনে এসে দাঁড়ালো। সে এক ঝলক তাকালো ফ্লোরার মুখের দিকে। তারপর হালকা হাসল। ভয় পাচ্ছ? তার গলায় রসিকতা মেশানো এক কোমল সুর। ফ্লোরা চমকে তাকালো, তারপর আবার মাথা নিচু করে ফেলল। জেহান টেবিলে গিয়ে বসল। দুই হাত ছড়িয়ে আরাম করে হেলান দিল চেয়ারটায়। তার চোখ ফ্লোরার ওপর স্থির। তোমার নাম কি? ফ্লোরা। ফ্লোরা রিভেরা। ফ্লোরার কণ্ঠ ক্ষীণ কাঁপা। জেহান মাথা ঝাঁকালো। তার চোখে এবার একটা অন্যরকম দীপ্তি। জেহান ঠোঁটের কোণে এক হালকা হাসি টেনে নিয়ে নামটা বিড়বিড় করে উচ্চারণ করে, ফ্লোরা রিভেরা। জানেন না কেন নামটা শুনতাই কোথাও একটা সুর বাজে। অচেনা মেয়েটির ভয় পাওয়া চোখ জড়িয়ে ধরছে তার মনকে। আমাকে প্লিজ বের করে দিবেন না স্যার, এটা আমার খুব দরকার। ফ্লোরা হঠাৎই বলে ওঠে, গলার স্বরটা কেঁপে ওঠে। চোখে জল টলমল করছে। জেহান থেমে যায়। কিছুক্ষণের জন্য দুজনের মাঝখানে শুধু নিঃশ্বাসের শব্দ। তারপর ধীরে ধীরে সে বলে, তোমাকে বের করে দেব না। কিন্তু কিন্তু ফ্লোরা নিঃশ্বাস আটকে জিজ্ঞেস করে। জেহান মুখের কোণে চাপা হাসি টেনে নেয়, যেন কিছু একটা উপভোগ করছে ভেতরে ভেতরে। তবে একটা শর্ত আছে। ফ্লোরা ভ্রু কুঁচকে তাকায়, গলার স্বর নিচু হয়। শর্ত? জেহান তার চোখে চোখ রেখে বলে, হ্যাঁ, এখন থেকে প্রতিদিন তুমি আমার খাবার সার্ভ করবে। কেবল তুমি। ফ্লোরা কিছুক্ষণ তাকিয়ে থাকে জেহানের দিকে, বুঝে ওঠার চেষ্টা করছে এই মানুষটা আসলে কি ভাবছে। জেহানের চোখে কোনো খারাপ উদ্দেশ্য নেই, কিন্তু কি যেন আছে, একটা দখলদারি মনোভাব, একটা নিঃশব্দ অধিকার যা অজান্তেই কাঁপিয়ে দেয় ফ্লোরাকে। ঠিক আছে স্যার, সে মাথা নিচু করে বলে, গলার স্বর কোমল। জেহান চোখ সরিয়ে নেয়, কিন্তু মুখে সেই চাপা হাসিটা ঠিকই থাকে। ফ্লোরা চলে যায় কাউন্টারের দিকে। নিস্তব্ধ লাইব্রেরি, বসে আছে ফ্লোরা। চারপাশ জুড়ে বইয়ের গন্ধ, পাতার মৃদু খসখস শব্দ, আর মাঝে মাঝে পাতায় আঙুল বোলানোর মৃদু আওয়াজ। এসবের মাঝেও তার চোখ যেন বইয়ের পাতায় নয়, অন্য কোথাও হারিয়ে গেছে। টেবিলের উপর এক পাশে রাখা তার নীল রঙের নোটবুক, পাশে একটা কফির কাপ, যা আরেক চুমুক না পড়লে ঠান্ডা হয়ে যাবে। চোখের পাতা ভারী হয়ে আসছে, কিন্তু মনটা অদ্ভুতভাবে অস্থির। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢোকে সারা। প্রাণবন্ত চঞ্চল মুখে সবসময় একটা হাসি লেগেই থাকে তার। কিরে, এতক্ষণ ধরে এখানে বসে আছিস? বাইরে যাবি না?
বলেই ব্যাগটা একটা চেয়ারে ছুঁড়ে ফেলে ফ্লোরার পাশে এসে বসে পড়ে সে। ফ্লোরা চোখ তুলে তাকায়, হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ রে, যাব তো। নোয়া কোথায় গেল? সারা ঠোঁট বাঁকায়, নোয়া তো বাইরেই আছে, তোরই জন্য অপেক্ষা করছে। তুই না গেলে ও একাই চলে যাবে, জানিস তো ওর মুড। ফ্লোরা তখন এক ঢোক কফি খেয়ে ধীরে ধীরে বইটা বন্ধ করে। ঠিক আছে, চল তবে। দুজন একসাথে লাইব্রেরি থেকে বেরিয়ে যায়। বাইরে নরম রোদ, বাতাসে একটা শান্ত ছোঁয়া। লাইব্রেরির দরজাটা ঠেলে বেরিয়ে আসে ফ্লোরা আর সারা। বাইরের আলোটা চোখে লাগলেও বাতাসে একরকম প্রশান্তি আছে। চারপাশে ক্যাম্পাসের ব্যস্ততা, কেউ বসে বই পড়ছে, কেউ হাঁটছে, কেউ বা গিটার হাতে গুনগুন করছে। কিন্তু ফ্লোরার চোখ খুঁজছে একজনকেই, নোয়া। সারার ইশারায় তাকাতেই ফ্লোরা দেখে লাইব্রেরির সামনের বাগানের বেঞ্চিতে বসে আছে নোয়া। একটা কালো হুডি গায়ে চাপানো, কানে হেডফোন গোজা, কিন্তু চোখে স্পষ্ট বিরক্তির ছাপ। তার পায়ের নিচে রাখা একটা স্কেচবুক আর পাশে পানির বোতল। ফ্লোরার কাঁধে টোকা দিয়ে বলল, নোয়া, এই তো আমাদের বইপ্রেমী রানী। ফ্লোরা তাকিয়ে হাসল, তুই একটুও শান্ত থাকতে পারিস না? সারা হাসতে হাসতে বলল, শান্ত থাকলে তো এটা নোয়া হতো না, ওর খালি দুষ্টুমি করার মাথা। নোয়া এবার দুজনকে একসাথে জড়িয়ে ধরল। তোরা না একদম বোরিং, একমাত্র আমি আছি এই গ্রুপে যে হাসির রংটা ঠিক রাখে। আরে ধুর, তোর হাসির নাম করে যে বিপদে পড়ি সেটা কি জানিস? ফ্লোরা ভ্রু কুঁচকে বলে উঠল। সারা হঠাৎ গম্ভীর ভঙ্গিতে বলল, সেই যে গতবার ক্লাসে আমাদের হাসিয়ে দিয়ে স্যারকে রাগিয়ে দিলি, মনে আছে? আমাদের তিনজনকেই লাইব্রেরি ডিউটি করতে হয়েছিল। নোয়া হেসে গড়াগড়ি খেতে খেতে বলল, ওই তো বললাম, লাইব্রেরির স্মৃতিটাও আমার দান। তিনজনের হাসির রোল উঠল। ফ্লোরা নোয়ার কাঁধে আলতো চড় মারল, তোকে ছাড়া আমাদের জীবন কেমন যেন ফ্যাকাশে হতো। নোয়া চোখ বড় করে বলল, এটাই তো শুনতে চাই। আমি আছি বলেই তোরা এত সুন্দর। বুঝলাম বুঝলাম, চল এখন এক কাপ কফি খেতে যাই আর তোর দোষের খাতা একটু ঝালিয়ে নিই। সারা মুচকি হেসে বলল। ফ্লোরা হাত তালি দিয়ে বলল, হ্যাঁ, আর নোয়ার দুষ্টুমির জন্য একটা লিস্ট বানাই, শাস্তি দিতে হবে। নোয়া নাটকীয় ভঙ্গিতে বলল, না, আমাকে মাফ করে দাও বন্ধুজন, আমি তো শুধুই একটু খুশি ছড়াতে চেয়েছিলাম। চারদিকে বিকেলের সোনালি আলো ছড়িয়ে পড়েছে। গাছের পাতার ফাঁক দিয়ে রোদ এসে পড়ছে ওদের মুখে। ফ্লোরা হঠাৎ হাতের ঘড়ির দিকে তাকালো। চোখের পাতা কুঁচকে উঠল। আমি তো দেরি করে ফেললাম। ফ্লোরা মুখে বিরক্তির ছাপ টেনে বলল। সারা পাশে বসে মাথা কাত করে বলল, কি আবার? তোর সেই পার্ট টাইম জব? হুম, 4টায় ঢুকার কথা আর এখন বাজে 4টা 5। ফ্লোরা ব্যাগ গোছাতে গোছাতে বলল। নোয়া ঠোঁট বাঁকিয়ে বলল, এই মেয়েটা কি আর মানুষ? বন্ধুদের সঙ্গে এক কাপ কফি খাওয়ার সময় নেই, কেবল জব স্টাডি। ফ্লোরা দাঁড়িয়ে পড়ল, কারেন্ট বিল তো তোরা দিবি না, আমাকেই দিতে হয়। সারা মুচকি হেসে বলল, ভাই, এই মেয়েকে বিয়ে করলে তো রিসিপশনেই বলবে কাল থেকে আবার শিফট আছে। নোয়া চিৎকার করে উঠল, শিফট কুইন ফ্লোরা। ফ্লোরা হাঁটতে হাঁটতে পেছনে তাকিয়ে বলল, তোদের কথা শুনে যদি স্যার দেরির জন্য বকা দেয় তাহলে কাল আমি লাইব্রেরি তোদের দুইজনকে আটকে রাখব। সারা আর নোয়া একসাথে চিৎকার করল, ওই ব্ল্যাকমেইল করছিস? ফ্লোরা দূর থেকে চিৎকার করে বলল, বন্ধুদের শুধু ভালোবাসলেই হয় না, ওদের দিয়ে কাজও আদায় করতে হয়। ফ্লোরা দৌড়াতে দৌড়াতে বাস টার্মিনালে পৌঁছায়। চোখে মুখে একরাশ উদ্বেগ, কপালে বিন্দু বিন্দু ঘাম। সে নিজের দম ধরে রেখেছিল পুরো রাস্তা জুড়ে, এই ভেবে যে সময়মতো পৌঁছাতে পারলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু যখন সে স্টেশনের গেট পেরিয়ে ছুটে গিয়ে দাঁড়ায় নির্ধারিত প্ল্যাটফর্মে, তখনই চোখের সামনে দিয়ে ধীরে ধীরে চলতে থাকা বাসের পেছনের লাল আলোটাই তার সমস্ত আশার প্রদীপ নিভিয়ে দেয়। বাসটা চলে গেছে। ফ্লোরা থমকে দাঁড়ায়। এক মুহূর্তের জন্য তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে হা করে তাকিয়ে থাকে দূরে সরে যাওয়া বাসটার দিকে। রেস্টুরেন্টে নতুন জয়েন করেছে সে, অথচ সময়মতো পৌঁছাতে পারছে না। এটা কোনোভাবেই ভালো সিগন্যাল নয়। হতাশ হয়ে সে বেঞ্চে বসে পড়ে। চারপাশে কোলাহল, মানুষ আসছে যাচ্ছে, বাস থামছে চলছে, কিন্তু তার মনে হচ্ছে সে একা, নিঃসঙ্গ। চোখের কোণে জমে থাকা হতাশার ছায়া সে আড়াল করতে চায় কিন্তু পারছে না। তার চোখ চলে যায় মোবাইলের স্ক্রিনে, সময় দেখে। রেস্টুরেন্টে পৌঁছাতে হলে এখনই বেরোতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু পরের বাস আসতে সময় লাগবে প্রায় 40 মিনিট। মনটা তার আরও ভারী হয়ে যায়। ট্যাক্সি একটা অপশন বটে, কিন্তু ভাড়া? এই মাসের হাতখরচ এমনিতেই সীমিত। কিছু টাকা হাতে রাখতে হয় জরুরি প্রয়োজনের জন্য, আর কিছু দিয়ে চলতে হয় গোটা মাস। নতুন চাকরিতে এখনো পুরো বেতন মেলেনি। ট্যাক্সিতে গেলে তার খরচের হিসেব পুরোটাই এলোমেলো হয়ে যাবে। কি করা যায়? অপেক্ষা করব, নাকি ট্যাক্সির খরচ মেনে নিয়ে রওনা দেবে? ফ্লোরার ভেতরে এক ধরনের দ্বন্দ্ব শুরু হয়। দায়িত্ব আর বাস্তবতার মধ্যে টানাপোড়েন। চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় ফ্লোরা। এই চাকরিটা আমার দরকার, খুব দরকার।
ফ্লোরা ব্যাগ থেকে মোবাইল বের করে ট্যাক্সি অ্যাপ খুলে। ভাড়াটা দেখে চোখ ছানাবড়া হয়ে যায় ঠিকই, কিন্তু এবার সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কখনো কখনো কিছু বাড়তি মূল্য দিতে হয় নিজের স্বপ্নগুলোকে আঁকড়ে ধরার জন্য। ট্যাক্সি বুক করে, তারপর আবার একবার রেস্টুরেন্টের ঠিকানাটা দেখে। বুকের গভীরে একরাশ অজানা ভয়। তবুও এবার আর পেছনে তাকানোর সময় নেই। সামনে এগোতেই হবে। চোখে একটা দৃঢ়তা নিয়ে ফ্লোরা উঠে দাঁড়ায়। ব্যাগটা ঠিক করে নেয় কাঁধে। সন্ধ্যা নেমেছে শহরে। রেস্টুরেন্টের কাচের জানালা দিয়ে দেখা যাচ্ছে ধীরে ধীরে আঁধারে ঢেকে যাচ্ছে চারপাশ। বাতিগুলো একে একে জ্বলে উঠছে, একরকম উষ্ণ আলো ছড়িয়ে পড়ছে সারা রেস্টুরেন্ট জুড়ে। ট্যাক্সি করেই এসেছে সে। ফ্লোরা কাউন্টারে এসে বসে। সাদা অ্যাপ্রনে মোড়া সে চুলগুলো হালকা করে বেঁধে রেখেছে কাজের ফাঁকে, যেন অসুবিধা না হয়। কিন্তু আজ তার মনটা ঠিক কাজের মধ্যে নেই। অস্থিরতায় হাত দুটো বারবার ঘষে নেয়, চোখ চলে যায় রেস্টুরেন্টের মূল দরজার দিকে। কিছুক্ষণ পরই জেহান রেস্টুরেন্টে ঢোকে। আজও সাদা শার্ট, ব্ল্যাক প্যান্ট, গলার কাছে হালকা খোলা বোতাম। পা ফেলার শব্দে অনেকেই তাকায়, কিন্তু তার চোখ শুধু ফ্লোরার দিকে। ফ্লোরা এগিয়ে আসে। আপনার খাবার। ট্রে থেকে ধীরে স্যুপ নামিয়ে রাখে। জেহান টেবিলের দিকে তাকিয়ে বলল, আজ কিন্তু এক ফোঁটাও গায়ে পড়েনি। ফ্লোরা চমকে তাকায়, তারপর দুজনেই হালকা হেসে ফেলে। জেহান স্যুপে চুমুক দেয়। তোমার হাতের স্যুপ খারাপ না। ফ্লোরা একটু অবাক হয়। এটাই কি প্রশংসা? নাকি মজা? নাকি ভালো লাগার সূচনা? হঠাৎ বাইরে একটা শিশুর কান্না শোনা যায়। জানালার পাশে বসা ছোট্ট মেয়ে আইসক্রিম ফেলে দিয়েছে। ফ্লোরা সঙ্গে সঙ্গে গিয়ে মেয়েটিকে একটু হাসিয়ে দেয় আর ওয়েটারকে ইশারায় আরেকটা আইসক্রিম আনতে বলে। জেহান জানালার ভেতর থেকে দৃশ্যটা দেখে। তার চোখে অদ্ভুত প্রশান্তি নামে। এই মেয়েটা যে শুধু তার রেস্টুরেন্টে নয়, যেন তার প্রতিদিনের এক ঘরোয়া মুহূর্তে ঢুকে পড়েছে। রেস্টুরেন্টে রাত ঘনিয়ে এসেছে। মানুষের ভিড় একটু কমেছে। তখনই জেহান চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। ফ্লোরা হাত থেকে কফির ট্রে সরিয়ে নিচ্ছিল, হঠাৎ পেছনে ঘুরতেই ওর পায়ের নিচে পানির বোতলের ঢাকনা পড়ে যায়। সে হোঁচট খেতে যাচ্ছিল, ঠিক তখন জেহান তার হাতে ধরে ফেলে। দুইজনের চোখের দৃষ্টি এক হয়। ফ্লোরার নিঃশ্বাস একটু ভারী হয়ে আসে। ওর হৃদয়টা যেন লাফিয়ে উঠে। জেহানের আঙুলগুলো ওর কবজির চারপাশে শক্তভাবে ধরা, কিন্তু তাতে কোনো জোর নেই, বরং অদ্ভুত একটা কোমলতা। তুমি সব সময় এত অগোছালো থাকো? জেহান নিচু স্বরে বলে। আমি তো। জেহান একটু ঝুঁকে আসে, ওর মুখটা এখন ফ্লোরার এত কাছাকাছি যে তার নিঃশ্বাসে পাওয়া যাচ্ছে। সাবধান থেকেও আমার কাছেই এসে পড়ো। হ্যাঁ? ফ্লোরা থ হয়ে যায়। কথা হারিয়ে ফেলে। আমি কেবল। ওর চোখ নামিয়ে নেয়। জেহান তখন হালকা করে ফ্লোরার কানে ফিসফিস করে বলে, ভয় পেও না, আমি ধরা দিলেও ছাড়ব না। ফ্লোরা যেন বোঝে না, ওর শরীরটা থমকে যায়, কান লাল হয়ে আসে। জেহান তখনই ওর হাত ছেড়ে দেয়। ফ্লোরা কাপা কাপা হাতে চুলটা ঠিক করতে গিয়ে বলে, আমি স্যুপের বোল আনছি। জেহান পেছনে থেকে বলে, না, দরকার নেই। তুমি এখন শুধু আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো। আর নিজের জন্যও এক কাপ। জেহান পেছনে থেকে বলে, না, দরকার নেই। তুমি এখন শুধু আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো। আর নিজের জন্যও এক কাপ। ফ্লোরা থমকে দাঁড়ায়। এই প্রথম কেউ ওকে নিজের পাশে বসিয়ে কিছু খেতে বলল। কোনো আদেশ না, কোনো অবজ্ঞা না, শুধু দুজন মানুষ এক কাপ কফির দূরত্বে। রেস্টুরেন্টের কোনার টেবিলে কফির কাপ হাতে বসে আছে ফ্লোরা। সে একটু নার্ভাস, আবার কৌতূহলীয়। চোখে মুখে মিশ্র এক আবেগ। জেহান ঠিক বিপরীতে বসে, হাতে কফির কাপ, কিন্তু চোখ তার একেবারে ফ্লোরার মুখে। তুমি আগে কখনো এত চুপচাপ ছিলে? জেহান হালকা হাসে। ফ্লোরা হঠাৎ একটু লজ্জা পায়। আপনার সামনে চুপ না থেকে কি করব? আমার সামনে? জেহান ভ্রু তুলে তাকায়। মানে আমি কি খুব ভয়ঙ্কর কেউ? ফ্লোরা একটু মাথা নাড়ে, চোখ সরিয়ে নেয়। ভয়ঙ্কর না, জটিল। জেহান এবার একটু হেসে ফেলে। তোমাকে কে বলেছে আমি জটিল? কারো বলার দরকার হয়নি। ফ্লোরা সরাসরি চোখে তাকিয়ে বলে, আপনার চোখেই লেখা আছে। এই এক মুহূর্তে জেহান একটু থমকে যায়। তারপর ধীরে কফি চুমুক দিয়ে বলে, তোমার চোখে নিজেকে এত স্পষ্ট দেখতে পারবো ভাবিনি। দুজনে চুপ হয়ে যায়। রেস্টুরেন্টের ভেতর শুধু কফি মেশিনের শব্দ আর বাইরে হালকা বৃষ্টির ঝিরঝির। নিশুতি রাতের প্যারিস শহরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল। রেস্টুরেন্টের আলো আধারিতে কাজ শেষে ক্লান্ত ভঙ্গিতে বের হয়ে এলো ফ্লোরা। আজকের সারাদিনটা ছিল বেশ ভালো কেটেছে। গভীর একটা নিঃশ্বাস ফেলে সে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দরজার দিকে এগোলো। ঠিক তখনই পেছনে থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ। গাড়িতে বসো, আমি তোমাকে পৌঁছে দেই। ফ্লোরা একটু চমকে পেছনে তাকালো। জেহান দাঁড়িয়ে আছে গাড়ির পাশেই, চোখে কোমলতা। না লাগবে, না, যেতে পারবো। নরম গলায় বলল ফ্লোরা। জেহান একটু হেসে বলে, চলো, অসুবিধা নেই। ফ্লোরা এক মুহূর্ত থেমে যায়। ভেতরে কিছু একটা কাঁপে।
যতবারই সে না বলছে জেহান ততবারই ধৈর্য নিয়ে বলছে চলো। বারবার না করা যেন রূঢ় হয়ে যায়। আর সত্যি বলতে আজ তার হাঁটতে আর ভালো লাগছে না। পা দুটো যেন ভার হয়ে আছে। চুপচাপ কিছু না বলে সে জেহানের গাড়ির দিকে এগোয়। গাড়ির দরজা খুলে বসে পড়ে। গাড়িতে বসে বাইরে তাকিয়ে থাকে ফ্লোরা। রাস্তার আলো ঝাপসা হয়ে যায় জানালার কাছে। ভেতরের নিঃশব্দতা মাঝে মাঝে জেহানের ফোনের মৃদু শব্দে কেঁপে ওঠে, কিন্তু সে ফোন তোলে না। ফ্লোরা মাঝে মাঝে তাকায় তার দিকে, সেই গাঢ় চোখ দুটি আর মুখের সেই অভিব্যক্তি কোমলতা। কিছু সময় পর গাড়ি থামে। সামনে একটা 5তলা বিল্ডিং। দেয়ালের রং কিছুটা খসে পড়েছে, কিন্তু নিচে নামলে দেখা যাবে চারপাশ বেশ পরিষ্কার। ফ্লোরা গাড়ি থেকে নামে। ফ্লোরার চোখে মুহূর্তের জন্য কিছু ভেসে ওঠে, কৃতজ্ঞতা আর একরাশ নীরব স্বস্তি। ধন্যবাদ, ফ্লোরা বলে। জেহান হালকা মাথা নাড়ায়, তারপর গাড়ির গতি বাড়িয়ে অন্ধকার রাস্তায় মিলিয়ে যায়। ফ্লোরা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, চোখে তার গাড়ির আলো ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার প্রতিচ্ছবি। ফ্লোরা সিঁড়ি বেয়ে ওপরে উঠে। হালকা বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। পেছনে গাড়িটার শব্দ ধীরে ধীরে ম্লান হয়ে গেল। পা চালাতে চালাতে সে যখন দরজার সামনে এসে দাঁড়ায় তখন দরজাটা আগে থেকেই খুলে যায়। দাঁড়িয়ে আছে তার বান্ধবী নোয়া, চোখ দুটো বিস্ময় বড় বড় করে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছিস কেন? ফ্লোরা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। নোয়ার ঠোঁটের কোণে একটু হাসি, কিন্তু চোখে বিস্ময়। তাকাবো না তো কি করব? বয়ফ্রেন্ড বানিয়েছিস অথচ আমাকে একবারও বললি না। ভালো, ঠোঁট বাঁকিয়ে বলল নোয়া। ফ্লোরা হঠাৎ থমকে দাঁড়ায়। আমার বয়ফ্রেন্ড আছে অথচ আমি নিজেই জানি না? নোয়া এবার এক ধাপ এগিয়ে এসে বলে। একদম নাটক করবি না, আমি তো চোখে দেখলাম। গাড়ি থেকে নামলি আর সাথে এক হ্যান্ডসাম ছেলে। সুটেড বুটেড, একেবারে বয়ফ্রেন্ড টাইপ। ফ্লোরা চোখ গুটিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। বেশি বুঝিস কেন তুই? উনি আমার বয়ফ্রেন্ড না। ফ্লোরা স্বরটা এবার বিরক্তির। নোয়া এবার ঠোঁট চেপে ধরে, কিন্তু কৌতূহল কমে না একটুও। তাহলে কে? ফ্লোরা একটু থেমে বলে, আমি যে রেস্টুরেন্টে কাজ করি উনি সেই রেস্টুরেন্টের মালিক। উনি আমাকে নামিয়ে দিলেন। ব্যাস, আর কিছু না। নোয়া এবার ঠোঁট কামড়ে হাসে। রেস্টুরেন্টের মালিক বলিস? সে তো আরও ভালো। তখন তো সম্পর্কটা অফিসিয়াল হবার চেষ্টায়। ফ্লোরা এবার হালকা হাসে। চুপ থাক নোয়া, তুই আর তোর কল্পনা কফি বানাবি? নোয়া চোখ মিটমিট করে বলে, তবে শর্ত আছে, কাল রেস্টুরেন্ট আবার ওই মালিক সাহেবের সাথে দেখা হলে আমায় খবর দিবি। একটু যাচাই করে দেখি কেমন? ফ্লোরা হেসে ফেলে। জানে এই মেয়েটা হয়তো একটু বেশিই কৌতূহলী, কিন্তু তার মতো বন্ধু খুব কমই। রাত প্রায় 11টা। চারদিকে নিস্তব্ধতা নেমে এসেছে, শুধু বসার ঘরের টিভি থেকে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ ভেসে আসছে চিৎকার আর গা ছমছমে সাউন্ড ইফেক্ট। আলো কমিয়ে রাখা শুধু টিভির নীলচে আলোই জেহানের মুখে পড়ে এক ধরনের ছায়া তৈরি করছে। সে সোফায় আধশোয়া হয়ে হরর মুভিটা দেখছে। পর্দায় একটা দৃশ্য চলছে, একটা মেয়ে অন্ধকার ঘরের মাঝখানে দাঁড়িয়ে, তার চোখে ভয়ে ঠোঁট কাঁপছে। কারও উপস্থিতি টের পেয়েছে। ক্যামেরা ধীরে ধীরে ঘুরে তার পিছনে নিয়ে যাচ্ছে দর্শককে, আর এক অজানা ভয়ের ছায়া আস্তে আস্তে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে জেহান হঠাৎ হেসে ওঠে, একটা মৃদু হাসি। তার মনে পড়ে যায় কয়েকদিন আগের এক ঘটনা। ফ্লোরার মুখটা ঠিক এমনি হয়েছিল, ভয়ের ছাপ তার চোখে মুখে, অথচ সেটা ছিল এক নিরীহ ভুল বোঝাবুঝি। ফ্লোরা আতঙ্কে চোখ করে তাকিয়ে আছে। সে ভুল করে স্যুপ ফেলে দিয়েছিল জেহানের সাদা শার্টে। সেই মুহূর্তের নিঃশব্দ কাঁপুনি এখনো চোখে লেগে আছে জেহানের। সে মুখটা মনে পড়তেই জেহানের ঠোঁটের কোণে আবারও হাসি খেলে যায়। এই হাসিটাই ধরা পড়ে যায় দাঁড়িয়ে থাকা সারার চোখে। সে একটু দূরে রান্নাঘরের পাশে দাঁড়িয়ে ছিল, পানির গ্লাস নিতে এসেছিল মূলত। কিন্তু জেহানকে দেখে থেমে যায়। ভয়ঙ্কর দৃশ্য দেখে হাসছো ভাইয়া, তুমি তো দিনকে দিন বেশি অদ্ভুত হয়ে যাচ্ছ, সারা মনে মনে বলে তারপর টিভির সামনে গিয়ে দাঁড়ায়, দু হাত কোমরে রেখে ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, প্রেমে পড়েছ না? এটুকু আমি চোখ দেখেই বুঝতে পারি। জেহান চমকে তাকায় বোনের দিকে। কপালের ভাঁজ গাঢ় হয়। নিজের কাজে মন দে, অত কথা বলিস না। কণ্ঠে বিরক্তি স্পষ্ট, কিন্তু লুকিয়ে রাখা এক ধরনের অস্বস্তিও ফুটে ওঠে চোখে মুখে। সারা হাসে, আচ্ছা আচ্ছা, প্রেমে পড়া লোকেরা এমনই হয় শুনেছি। হরর মুভিতে নায়িকা দেখে প্রিয় মানুষটার মুখ মনে পড়ে। জেহান কিছু না বলে উঠে দাঁড়ায়। হেঁটে আসতে আসতে সারার মাথায় একটা হালকা ধাক্কা দেয়। ভালোবাসার আদলে রাগ মেশানো ছোট্ট একটি বাড়ি। অত ভাবিস না, পড়াশোনায় মন দে, বলেই সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে যায় জেহান। সারা তার মাথায় হাত দিয়ে চোখ কুঁচকে তাকায়। উফ, ভাইয়াটা দিনকে দিন মুডি হয়ে যাচ্ছে। তারপর সোফায় রাখা ছোট কুশনটা হাতে নিয়ে জেহানের যাওয়ার দিকে ছুঁড়ে মারে। আরে কার প্রেমে পড়েছ এটা তো বলে যায়ও। সন্ধ্যা নেমেছে শহরে। রেস্টুরেন্টের কাচের জানালা দিয়ে দেখা যাচ্ছে ধীরে ধীরে আঁধারে ঢেকে যাচ্ছে চারপাশ।
বাতিগুলো একে একে জ্বলে উঠছে, একরকম উষ্ণ আলো ছড়িয়ে পড়ছে সারা রেস্টুরেন্ট জুড়ে। ফ্লোরা কাউন্টারে এসে বসে। সাদা অ্যাপ্রনে মোড়া সে চুলগুলো হালকা করে বেঁধে রেখেছে যেন কাজের ফাঁকে যেন অসুবিধা না হয়। কিন্তু আজ তার মনটা ঠিক কাজের মধ্যে নেই। অস্থিরতায় হাত দুটো বারবার ঘষে নেয়, চোখ চলে যায় রেস্টুরেন্টের মূল দরজার দিকে। এখনো এল না, নিজেই অস্ফুটে বলে ওঠে। ফ্লোরা ঠিক জানে না কেন এমন করে তাকিয়ে আছে দরজার দিকে, এমনকি কেউ কিছু বললেও অস্বীকার করে দিত। কিন্তু সত্যিটা এই যে তার মন আজ জেহানকে ঘিরে ব্যাকুল হয়ে আছে। 4টা বাজতেই সে কাউন্টারে চলে এসেছিল। সাধারণত সে এতটা তাড়া করে না, বরং কাজ শেষ করে ধীরে সুস্থে উঠে আসে। জেহান আজ আসবে না? এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খেতে খেতে সে দরজার দিকে তাকায় বারবার। জানালার বাইরে থেকে আসা গাড়ির আলো রেস্টুরেন্টে ঢোকা প্রতিটি অতিথি। প্রথম কিছু সেকেন্ডের জন্য সে ভাবে, এই বুঝি আসলো। কিন্তু পরক্ষণেই হতাশা এসে ভর করে চোখে মুখে। হঠাৎই নিজের আচরণে বিরক্ত হয়ে যায় ফ্লোরা। আমি কেন এত ভাবছি? নিজের ভেতরে একটা প্রশ্ন ছুড়ে দেয় ফ্লোরা। নিজেই উত্তর দিতে পারে না। জেহান তো তার কিছু নয়। তাহলে কেন জেহানের অনুপস্থিতিতে এমন ফাঁকা লাগছে চারপাশ? কেন মনে হচ্ছে আজকের সন্ধ্যাটা অসম্পূর্ণ? কেন বুকের কোথাও যেন হালকা শূন্যতা কাজ করছে? ফ্লোরা চুপ করে বসে থাকে কিছুক্ষণ। হাতের মুঠোয় রাখা পেনটা আলগোছে ঘোরাতে থাকে। নিজের মনের এই অস্থিরতা তাকে অস্বস্তিতে ফেলে। নিজের উপরেই লজ্জা লাগে ফ্লোরার। সে জানে না এটা কি আকর্ষণ নাকি অন্য কিছু। কিন্তু এও জানে, এই অদ্ভুত অনুভূতিটা একেবারে অচেনা তার জন্য। জেহান রেস্টুরেন্টের কোনার টেবিলে বসে আছে, একটু আগেই এসেছে। সামনে স্যুট পরা একজন ক্লায়েন্ট, দুজনের মধ্যে চলছে গম্ভীর আলোচনা। টেবিলের ওপর রাখা ল্যাপটপ খোলা, মাঝে মাঝে জেহান আঙুল ছুঁয়ে কিছু দেখাচ্ছে, ক্লায়েন্ট মাথা নেড়ে শুনছে। আলো আধারির নরম পরিবেশে জেহানের মুখটা দৃঢ় আর মনোযোগী মনে হচ্ছে। কিন্তু কাউন্টারের ওপারে দাঁড়িয়ে থাকা ফ্লোরা মাঝে মাঝে তাকাচ্ছে তার দিকে। চুপি চুপি নিঃশব্দে। রেস্টুরেন্টের কাজ সামলাতে সামলাতে তার চোখ যেন নিজের ইচ্ছায় বারবার সরে যাচ্ছে ওই টেবিলের দিকেই। সে জানে ওভাবে তাকানো ঠিক না। জানে জেহান তার কাজের দুনিয়ায় ডুবে আছে। তবু কেমন যেন এক অদৃশ্য টান অনুভব করে সে, মাঝে মাঝে দেখে ফেলে ছেলেটার ঠোঁটের কোনায় এক হালকা হাসি, চোখের গাম্ভীর্য। এবার অজান্তেই তার চোখ গিয়ে আটকে গেল জেহানের চোখে। ফ্লোরার শ্বাস কেমন ধরা পড়ে গেল। জেহানের চোখে ছিল না কোনো ভ্রুক্ষেপ। ফ্লোরা হকচকিয়ে গেল। দ্রুত চোখ সরিয়ে নিল। বুকের ভেতর ধক করে কেঁপে উঠল কিছু একটা। সে নিজেই বুঝতে পারল না কেন এতটা লজ্জা পেল। মাথা নিচু করে কাউন্টারের পাশে রাখা গ্লাসগুলো গুছিয়ে দিতে দিতে সে নিজেকে শাসন করতে লাগল। কেন দেখতে গেলাম? কেন? যদি ধরা পড়ে যেতাম? তার গাল দুটো গরম হয়ে উঠেছে লজ্জায়, মুখটা যেন লাল হয়ে গেছে। রেস্টুরেন্টের ঠান্ডা এসি চলমান বাতাসেও শরীরটা গরম লাগছে। সে নিজেকে সামলে নিতে চায়, কিন্তু জেহানের দিকে আর তাকাতে সাহস পাচ্ছে না। তার মনে এক অদ্ভুত অনুভূতির ঢেউ উঠছে, একটা মিশ্র আবেগ যার মাঝে আছে লজ্জা, কৌতূহল আর হয়তো একটু কাঁচা রঙের ভালো লাগাও। জেহান কি বুঝতে পারল কিছু? না, নিশ্চয় না। তবুও সেই মুহূর্তটা মাথায় ঘুরপাক খাচ্ছে। ফ্লোরা ট্রে হাতে করে এগিয়ে যায় রেস্টুরেন্টের অন্য পাশে রাখা টেবিলের দিকে। ট্রেতে গরম গরম স্যুপ, গ্রিলড চিকেন আর সাইড ডিশ ছিল, সবকিছু খুব যত্ন করে সাজানো। ভিতরে ভিতরে সে এখনো একটু অস্থির। সেই মুহূর্তটা, জেহানের চোখে ধরা পড়ার সেই লজ্জা, সবকিছু মিলিয়ে মনটা এখনো কাঁপছে। সে টেবিলের কাছে পৌঁছাতেই কাস্টমার বিরক্ত মুখে বলে উঠল, এত দেরি হলো কেন? কতক্ষণ ধরে বসে আছি আমরা। ফ্লোরা হালকা এক নিঃশ্বাস ফেলে মাথা নিচু করে বলল, সরি স্যার, একটু দেরি হয়ে গেছে। দুঃখিত। সে শান্ত স্বরে কথা বলল, কিন্তু কাস্টমারের রাগ যেন সীমা ছাড়িয়ে গেল। তার চোখ রক্তচোখের মতো, মুখ টানটান। হঠাৎই সে টেবিলের ওপর হাত দিয়ে জোরে একটা ধাক্কা দিল। ট্রেটা কাঁপে আর সেই সঙ্গে গরম স্যুপের বাটি উল্টে গিয়ে ছিটকে পড়ে ফ্লোরার ডান হাতে। আহ! ব্যথায় ভরা শব্দ বেরিয়ে এল ফ্লোরার মুখ থেকে। গরম তরলে হাতটা লাল হয়ে গেল মুহূর্তেই। ট্রেটা প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল, সে কোনোরকমে নিজেকে সামলে নিল। পুরো রেস্টুরেন্ট কিছু লোক চমকে তাকায়। রেস্টুরেন্টের হালকা কোলাহলের মধ্যে এই ঘটনাটা যেন একটা ধাক্কার মতো বাজল। আর সেই ধাক্কায় চমকে উঠল জেহান। দূর থেকে দৃশ্যটা পুরোটা দেখছিল সে। চোখের কোণেই তার নজরে পড়েছিল কাস্টমারের অসহিষ্ণু ভঙ্গি। কিন্তু স্যুপ ছিটকে ফ্লোরার হাতে পড়ার পর সে আর বসে থাকতে পারল না। চেয়ারটা ঠেলে উঠে দাঁড়ালো, যেন এক মুহূর্ত দেরি করলেই কিছু ভয়ঙ্কর হয়ে যাবে। দ্রুত পা ফেলে সে ফ্লোরার কাছে চলে এল। আশপাশের কেউ কিছু বুঝে ওঠার আগেই সে ফ্লোরার সামনে দাঁড়িয়ে পড়ল। হাতটা দেখাও। তার কণ্ঠে ছিল চাপা গম্ভীরতা। সে ফ্লোরার হাতটা নিজের হাত দিয়ে তুলে ধরল। ফ্লোরার চোখে তখন পানি, ব্যথা আর অপমানে। সে কিছু বলল না, শুধু কাঁপতে থাকা আঙুলগুলো। তখন জেহানের চোখ পড়ে সেই কাস্টমারের দিকে।
তার দৃষ্টি কঠিন হয়ে উঠো। ঠোঁট দুটো টানটান হয়ে গেল। এইটা কি আপনার শালীনতার নমুনা? জেহানের কণ্ঠে ছিল দৃঢ়তা। কাস্টমার কিছু বলার আগেই সে আবার বলে ওঠে, একজন মেয়ে কাজ করছে, তার সঙ্গে এমন ব্যবহার করার সাহস আপনার কোথা থেকে আসে? ফ্লোরা কিছু বলতে চায় কিন্তু ব্যথায় কণ্ঠ আটকে আসে। জেহান বুঝে যায় সময় নষ্ট করা যাবে না। কাস্টমার যেন একটু গুটিয়ে গেল। চোখ সরিয়ে নিল কিন্তু কিছু বলল না। চলো, তোমাকে ফার্স্ট এইড করাতে হবে। জেহান খুব সাবধানে ফ্লোরাকে নিয়ে কাউন্টারের দিকে চলে যায়। পাশে থাকা ফার্স্ট এইড বক্স থেকে বার্ন অয়েন্টমেন্ট বের করে। ফ্লোরা অবাক হয়ে তাকিয়ে থাকলো তার মুখের দিকে। জেহানকে এই মুহূর্তে কেমন যেন অন্যরকম মনে হলো। এত যত্ন, এত মনোযোগ, যা সে কখনো প্রত্যাশাও করেনি। তার ভেতরে কোথাও এক অদ্ভুত কাঁপন বয়ে গেল, ঠিক ব্যথার মতো নয়, তবে খুব অনুভবযোগ্য। জেহান এক মুহূর্ত ফ্লোরার চোখে তাকিয়ে বলে, হাতে ব্যথা লেগেছে, এখন আর কাজ করতে পারবে না। চলো, তোমাকে দিয়ে আসি। ফ্লোরা অবাক হয়ে তার দিকে তাকায়। মুখে কিছু বলার চেষ্টা করলেও গলার কাছে জমে থাকা কষ্ট আর বিস্ময় তাকে চুপ করে দেয়। সে কিছু বলতে চেয়েও পারল না। তার আগেই জেহান ধীরে ধীরে ফ্লোরার হাতটা নিজের শক্ত হাতে জড়িয়ে ধরে রেস্টুরেন্টের মানুষের কৌতূহলী চোখ উপেক্ষা করে বেরিয়ে আসে। রেস্টুরেন্ট বাইরে ঠান্ডা হাওয়াটা যেন ফ্লোরার দগ্ধ হাতের জ্বালা খানিকটা উপশম করে। জেহানের গাড়ির দরজাটা খুলে ফ্লোরাকে বসতে সাহায্য করে। ফ্লোরা নিঃশব্দে বসে পড়ে এখনো পুরোটা বিশ্বাস করতে পারছে না। এই মানুষটা এভাবে তার পাশে এসে দাঁড়াবে, তা যেন স্বপ্নের মতো। জেহান গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দেয়। গাড়ির ভেতরে নিঃশব্দ এক আবহ। জেহান গ্লাভ বক্স থেকে বের করা ঠান্ডা পানির বোতল আর ছোট একটা ওষুধের টিউব হাতে নিয়ে জেহান বলে, চুপ করে থেকো না ফ্লোরা। ব্যথা পাচ্ছ? না। ছোট্ট করে বলে ফ্লোরা তাকায় জেহানের দিকে। তার চোখে এখন কৃতজ্ঞতা, বিস্ময় আর কিছুটা অপরিচিত অনুভূতি। ফ্লোরা 3 তলায় উঠে আসে ধীরে ধীরে। এক হাতে ব্যথা আর মনের ভেতর অজানা অস্থিরতা। জেহানের গাড়ি নিচে দাঁড়িয়ে সে যেন নিশ্চিত হতে চায় ফ্লোরা ঠিকঠাক ঘরে পৌঁছেছে কিনা। ফ্লোরা থামল দরজার সামনে। হালকা কাপা আঙুলে কলিং বেলের বাটন চাপ দিল। কয়েক সেকেন্ড পরেই ভেতর থেকে শব্দ হয়, দৌড়ে আসা চপচপে পায়ের আওয়াজ, আর তারপর দরজাটা খোলে। দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে এক মুখ চঞ্চলতা নোয়া। এই তো তুই? এত দেরি হলো কেন? তার হাসিটা মুহূর্তেই মিলিয়ে যায় ফ্লোরার মুখ দেখে। ফ্লোরা, কি হয়েছে তোর? এই হাতটা। নোয়া ভয় পেয়ে দরজাটা পুরোপুরি খুলে ফেলে। দ্রুত ফ্লোরাকে ধরে ঘরের ভেতরে টেনে আনে। ফ্লোরা কোনো কিছু বলতে পারে না, শুধু ক্লান্ত চোখে তাকায় বান্ধবীর দিকে। নোয়া চোখ বড় বড় করে তাকায়, আবার দ্রুত ফ্লোরার হাতে বরফের থলে এনে চেপে ধরে। কিভাবে হয়েছে এটা? ফ্লোরা রেস্টুরেন্টের সব ঘটনা খুলে বলে। ব্যালকনির দিকে হেঁটে যায় নোয়া। পর্দা সরিয়ে নিচে তাকিয়ে দেখে জেহান এখনো গাড়িতে বসে আছে, জানালার পাশে মাথা হেলানো। তোর জন্য এমন করে কেউ দাঁড়িয়ে থাকলে বুঝতে হবে তার কাছে গুরুত্ব আছে। নোয়া মুচকি হেসে বলে। নোয়া এগিয়ে এসে ফ্লোরার হাতটা ধরে বসে থাকে। ওর চোখে রাগ, কণ্ঠে বিরক্তি। শালার কাস্টমারটাকে কিছু বলতে পারলি না? নোয়ার গলা জ্বলে উঠল ক্ষোভে। ফ্লোরা এক টুকরো নিঃশ্বাস ফেলে চোখ নামিয়ে বলে, চাইলেও পারতাম না নোয়া। আমার চাকরিটা চলে যেত। নোয়া রীতিমতো হতবাক। চাকরি এমনভাবে ধরে রাখতে হয় যে কেউ গরম স্যুপ ছুঁড়ে মারলেও কিছু বলবি না? এটা তো অপমান। তার কণ্ঠে রাগ, যে সহ্য করতে পারে না ফ্লোরার চোখের জল। ফ্লোরা চুপ করে থাকে। বুকের ভেতর জমে থাকা অভিমান যেন ঠোঁট অব্দি আসে, কিন্তু সে কিছু বলে না। নোয়া একটু নরম হয়। ফ্লোরার কাঁধে হাত রেখে বলে, তুই এত নরম কেন রে ফ্লোরা? মানুষ তোকে পেয়ে সুযোগ নেয়। কিন্তু আজমি জেহান না থাকলে। এইবার ফ্লোরা চোখ তুলল। উনি একদম হঠাৎ পাশে দাঁড়িয়ে গেল। আমি ভাবতেও পারিনি এমন করবে। নোয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। থাক, এখন কিছু বলেও লাভ নেই। চল, তোকে কফি বানিয়ে দেই। গরম কফিতে একটু ভালো লাগবে। বলেই সে কিচেনের দিকে এগিয়ে যায়। ফ্লোরা সোফায় বসে হাতটা আলতোভাবে ধরে রাখে। ব্যথাটা এখন একটু কম মনে হচ্ছে, কিন্তু মনের ভেতরটা অদ্ভুতভাবে নরম হয়ে আছে। জেহানের স্পর্শ, চোখের ভাষা, সব মিলিয়ে যেন মনটা অজানা কিছুর খোঁজে বেরিয়ে পড়েছে। ওদিকে কিচেনে নোয়া ব্যস্ত। কফির মগে দুধ ঢালতে ঢালতে হঠাৎ চিৎকার করে বলে, এই ফ্লোরা, চিনি কয় চামচ খাস এখন? না কি মি? জেহানোরে দেখার পর থেকে সব মিষ্টি মনে হয়? ফ্লোরা চোখ গোল করে ওঠে। নোয়া, কি রে? তোর মুখটা এমন ফিকে হয়েছিল আর এখন একেবারে ফ্ল্যাশ লাইটে পড়া মুখের মতো ঝলমল। নোয়া খিলখিল করে হেসে উঠে আসে হাতে 2 মগ কফি নিয়ে। নোয়া, তুই থামবি? নোয়া হাসতে হাসতে বলে, না রে, আমি থামলে তোর মুখের এই লালচে ভাবটা দেখি কিভাবে? ফ্লোরা এক মগ নিয়ে বলল, তুই না একদিন আমাকে খুন করে ফেলবি? নোয়া মুচকি হেসে বলে, তুই তো নিজেরে আগেই সঁপে দিয়েছিস তোর মিস্টার এর হাতে।
ফ্লোরা হেসে ফেলে মগটা ঠোকায় নোয়ার মগের সঙ্গে। চুপ কর, কিছু হয়নি। নোয়া চোখ টিপে বলে। এখনো কিছু হয়নি, কিন্তু শুরুর গল্পটা দারুণ। গরম স্যুপ, জ্বলন্ত হাত আর হিরোর মতো এগিয়ে আসা জেহান। দুজনেই হেসে ওঠে, চোখে একরাশ বন্ধুত্ব, মুখে হাসি, আর মনের গহীনে ধীরে ধীরে জমে ওঠা এক অজানা অনুভব। সকাল। ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই করছে। সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকে পড়েছে। নোয়া রুম থেকে বেরিয়ে আসে, হাত মুখ ধুতে ধুতে হঠাৎ থেমে যায়। চোখ যায় সামনের দরজার দিকে, ফ্লোরার রুমে। ঘরের চারদিকে এক ধরনের অস্বস্তিকর নিস্তব্ধতা। সাধারণত এতক্ষণে ফ্লোরার ঘর থেকে চায়ের কাপের টুংটাং শব্দ, আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধার গুনগুন কিংবা চটপট কাজের মধ্যে ব্যস্ত হাঁটা চলা শুরু হয়ে যেত। কিন্তু আজ এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে। এই সময়ও ঘুমাচ্ছে? ফ্লোরা তো কখনো এত দেরি করে না। মনে মনে কিছুটা চিন্তা হয় নোয়ার। এতটা অলস কখনো হয়নি সে। চিন্তার ভাঁজ কপালে নিয়ে সে এগিয়ে যায় ফ্লোরার রুমের দিকে। দরজাটা খোলা। ভেতরে উকি দিল। শুধু ফ্লোরার নিঃশ্বাসের শব্দ। চাদরে মোড়া নিস্তব্ধতায় ডুবে থাকা ফ্লোরা ঘুমিয়ে আছে। ফ্লোরা? নোয়া হালকা ডাক দেয়। কোনো সাড়া নেই। নোয়া থমকে দাঁড়ায়। এতক্ষণেও না উঠার কারণ বুঝতে পারছে না। সে এগিয়ে গিয়ে বিছানার পাশে বসে। ফ্লোরা, এই ফ্লোরা, ওঠ রে, সকাল হয়ে গেছে। কোনো সাড়া নেই। নোয়ার মুখে চিন্তার ছাপ। হাত বাড়িয়ে দেয় কপালের দিকে। সেই মুহূর্তেই শরীরটা কেঁপে ওঠে। ফ্লোরা জ্বরে পুড়ছে। কপাল একদম গরম। ফ্লোরা, তোর তো জ্বর। নোয়া সঙ্গে সঙ্গেই উঠে যায় পানি ভেজা তোয়ালে আনতে। নোয়ার মুখে তখন শুধু একটাই ভাবনা, এই মেয়েটা সবসময় হাসে কিন্তু ভেতরে কতটা কষ্ট চাপা দিয়ে রাখে সেটা কেউ বোঝে না। নোয়া তোয়ালেটা ঠান্ডা পানিতে ভিজিয়ে ফ্লোরার কপালে রাখে। হাত দিয়ে আলতো করে ছুঁয়ে দেখে আবারও, জ্বরটা একদম কম নয়। ওষুধ খাওয়াতে হবে ভেবে নোয়া রান্নাঘরে ছুটে যায়। হালকা স্যুপ বানাতে শুরু করে, মুরগির ঝোল আর আদা রসুন কালো মরিচ দিয়ে। কিছুক্ষণ পর স্যুপ তৈরি হয়। ফিরে এসে দেখে ফ্লোরা একটু নড়ছে। ফ্লোরা, এখন একটু উঠে বসো, স্যুপ খেয়ে নে। ফ্লোরা আধা চোখে তাকিয়ে ভরা গলায় বলে। আমি ঠিক আছি, তুই এত টেনশন করিস না। নোয়া মুচকি হেসে বলে। চুপ, এখন বেশি কথা বলিস না। আমার কিচেনের এক্সপেরিমেন্ট খেয়ে তোকে ঠিক করে তুলতে হবে। না খেলে আরো বেশি ঝামেলা করব। ফ্লোরা হেসে ফেলে একটু। নোয়ার হাসিমুখ আর যত্নের স্পর্শে যেন তার ক্লান্ত চোখে কিছুটা প্রশান্তি নামে। স্যুপ খাইয়ে ওষুধ খাওয়ায়, তারপর আবার মাথায় হাত বুলিয়ে দেয়। নোয়ার যত্ন যেন নিঃশব্দে বলে, বন্ধুত্ব মানে শুধু হাসির মুহূর্ত না, অসহায় সময়ও নিঃশব্দে হাত ধরে থাকা। সন্ধ্যা হয়েছে। ফ্লোরা বিছানায় আধশোয়া হয়ে আছে। মাথায় ঠান্ডা তোয়ালে। চোখ আধ খোলা। নোয়া একগাল হেসে ট্রে নিয়ে রুমে ঢোকে। তার হাতে আবার এক কাপ কফি আর নিজের বানানো একটুখানি লালচে গরম স্যুপ। ম্যাডাম, আপনার হাই ক্লাস হসপিটালের গার্ডেন ভিউ স্যুপ এসে গেছে। নোয়া ভেতরে ঢুকেই নাটকীয় ভঙ্গিতে বলে। ফ্লোরা একটু হাসে। গলা ভারী, তবুও মুখে চেনা সে দুষ্টু হাসিটা ফুটে ওঠে। হসপিটাল না হসপিটালিটি বলেছিস? খালি নাটক করিস। নোয়া চোখ গোল করে বলে। এই যে আমি কেয়ারে মরে যাচ্ছি আর তুই আমার অভিনয় নিয়ে প্রশ্ন করছিস? মেয়ে আমি না থাকলে আজ তুই ঠান্ডা জলে ফ্রিজ হয়ে যেতি। ফ্লোরা কষ্ট করে বসে বলল। সেই ফ্রিজড ফ্লোরা তোর ঘাড়ে চড়ে থাকতো সারা জীবন। নোয়া স্যুপ এগিয়ে দিয়ে বলে। তাহলে খেয়ে নে। নইলে কফিটাও ফ্রিজ করে তোর মাথায় ঢেলে দিব। তুই সাহস করে দেখা। ফ্লোরা ভ্রু কুঁচকে বলে। নোয়া হেসে উঠে বলে। দেখ, সাহস তো আমার জন্মগত। আর তোর দুর্বল গলায় চিৎকার এমনিতেই গো গো করে আসছে। ফ্লোরা এক চামচ স্যুপ মুখে দেয়। একটু গম্ভীরভাবে বলে। ভালোই হয়েছে। তোর রান্নায় প্রথমবার বিষ নেই। ধুর, বলে নোয়া এক হাতে বালিশ তুলে ফ্লোরার গায়ে ছুঁড়ে মারে। ফ্লোরা হাসে, জ্বরের মধ্যে থেকেও যেন একটু প্রাণ ফিরে পায়। এই অসুস্থ মানুষরে মারলি? তুই আস্তে করে না বলবি কাঁদবি, আমি দৌড়ে এসে ঝাপটে ধরব সেই সিন, চাইলে আগে নাট্যচর্চা কর। ফ্লোরা হাসতে হাসতে কাশতে থাকে। নোয়া সঙ্গে সঙ্গে গম্ভীর মুখ করে বলে। আচ্ছা আচ্ছা, মাফ কর। হাসিস না, কাশি শুরু হলে আবার আমার গিল্টি লাগবে। ফ্লোরা দুদিন ধরে রেস্টুরেন্টে আসেনি। জেহান অস্থির হয়ে পড়ে। প্রতিদিন যাকে চোখে দেখত, যার উপস্থিতিতে অজান্তেই একটা স্বস্তি খুঁজে পেত, সে হঠাৎ করে না আসায় যেন রেস্টুরেন্টটাই ফাঁকা ফাঁকা লাগে জেহানের কাছে। প্রথম দিন মনে হয়েছিল হয়তো ক্লাস আছে। দ্বিতীয় দিনেও সে না আসায় অস্বস্তি বাড়ে। প্রতিটি মুহূর্তে যেন কোথাও শূন্যতা বাজে, চোখ বারবার দরজার দিকে চলে যায়। কেউ এসে বলবে, স্যার আপনার স্যুপ, কিন্তু না, আজও ফ্লোরা আসেনি। দুপুরে কাজ সেরে জেহান সরাসরি চলে যায় গ্রাহাম আঙ্কেলের কাছে। আঙ্কেল, ফ্লোরা আসে না কেন? গ্রাহাম আঙ্কেল চমকে তাকায় জেহানের দিকে। কিছুটা সময় চুপ থেকে বলে। ফ্লোরা ছুটি নিয়েছে। একটু অসুস্থ। জেহানের বুকটা ধক করে ওঠে। অসুস্থ?
কণ্ঠে অজান্তেই নেমে আসে উদ্বেগের ছায়া। এই মেয়েটা, যাকে সে কিছুদিন আগেও চিনত না, এখন তার না আসা যেন ছন্দপতন ঘটিয়েছে জেহানের প্রতিটা মুহূর্তে। জেহানের কণ্ঠে উদ্বেগ ঝরে পড়ে। যোগাযোগ হয়নি? গ্রাহাম আঙ্কেল একবার দৃষ্টি ফেলে জেহানের মুখে, তারপর হালকা হাসে। তুমি চাইলে কথা বলো, আমি নাম্বারটা দিচ্ছি। জেহান হাতে নেয় নাম্বারটা, পকেটে পুরে না রেখে একদৃষ্টে তাকিয়ে থাকে সংখ্যাগুলোর দিকে। হঠাৎ করেই এই নাম্বারটাকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মনে হচ্ছে তার কাছে। ঠিক আছে, আমি কথা বলবো, জেহান বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়, ভাবনায় ডুবে। এই মেয়েটার জন্য কেন এত টান অনুভব করছে সে? সন্ধ্যার নরম আলোতে প্যারিসের বিল্ডিংটা যেন ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। গাড়ি থেকে নেমে জেহান চোখ তুলে তাকায় সেই ছিমছাম বিল্ডিংটার দিকে। ফোনটা বের করে নাম্বারে ডায়াল করে, ফ্লোরা। ফোন বাজে কয়েকবার, তারপর ওপাশ থেকে ক্লান্ত এক কণ্ঠ আসে। হ্যালো, ফ্লোরা, আমি জেহান। ওপাশে কিছুক্ষণ চুপচাপ, তারপর ফ্লোরার নরম স্বর, আপনি কিভাবে? নিচে আসো, আমি সামনেই দাঁড়িয়ে আছি। জেহানের গলায় এক ধরনের কোমল দৃঢ়তা। ফ্লোরা দ্রুত নিচে নেমে আসে, চোখে চমক, একটু হালকা বিব্রত। আপনি এমন হুট করে? দুদিন তোমায় না দেখে ভালো লাগেনি। জেহানের চোখে একরাশ গম্ভীরতা, কিন্তু সেখানে লুকোনো এক অনুভব। ফ্লোরা একটু হেসে বলে, আমি ঠিক আছি, জ্বর ছিল একটু। জেহান ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, তাদের মাঝখানে এক হাত ফাঁকা। এক পলক তাকিয়ে থাকে ফ্লোরার চোখে, তারপর হালকা গলায় বলে, তোমাকে এভাবে অসুস্থ দেখা আর না দেখে থাকা দুটোই সহ্য হয় না। ফ্লোরা কেমন জানি স্থির হয়ে যায়। জেহান তার কপালের উপর হাত রাখে স্নেহে যত্নে। তোমার জন্য স্যুপ এনেছি, আজ আমি সার্ভ করব। জেহান মুচকি হাসে। ফ্লোরা তাকিয়ে থাকে তার মুখের দিকে, কিছু একটা বলতে চায়, কিন্তু শব্দেরা যেন হারিয়ে যায় হাওয়ায়। জেহান হালকা ঠান্ডা কেশে বলে, তুমি হাসলে প্যারিসটাও সুন্দর লাগে। ফ্লোরার গাল দুটো লাল হয়ে ওঠে। একটা চুপচাপ নরম মুহূর্তের মধ্যে দুজনেই হারিয়ে যায়। ভেতরে আসবেন? ফ্লোরা লাজুক গলায় বলে। জেহান একবার তাকায় তার দিকে। যদি প্রতিজ্ঞা করো আবার হুট করে গায়েব হবে না। ফ্লোরা জেহানের সামনে দাঁড়িয়ে, চোখে এখনো লাজুক সেই হাসি। জেহান তার মুখের দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। তারপর এক পা এগিয়ে এসে হঠাৎই ফ্লোরার গালের এক পাশে নরমভাবে ঠোঁট ছুঁয়ে দেয়, একটা ছোট্ট নীরব চুমু। ফ্লোরা হতবাক, চোখ দুটো বিস্ময় বড় হয়ে যায়। ঠোঁট অল্প কাঁপে কিছু বলার জন্য, কিন্তু শব্দ মুখে আসে না। বুকের ভেতর ধুকধুকানি আরও বেড়ে যায়। জেহান একটু দূরে গিয়ে দাঁড়ায়, চোখে হাসি কিন্তু গলায় গভীর কোমলতা। কালকে দেখা হবে মিস রিভেরা। সে এক ঝলক তাকিয়ে হালকা মাথা নাড়িয়ে চলে যায়। ফ্লোরা চুপচাপ দাঁড়িয়ে থাকে, গালে এখনো জেহানের স্পর্শের উষ্ণতা। একটা হাসি খেলে যায় ঠোঁটের কোণে, অজান্তেই হাতটা গালে চলে যায়। প্যারিসের রাতটা যেন আরও একটু নরম আর রঙিন হয়ে ওঠে। আজ রেস্টুরেন্টে একটু দেরি করেই আসে জেহান। হাতে ঘড়ি ঠিক করতে করতে ভেতরে পা রাখে। ঢুকেই চোখ পড়ে সেই পরিচিত মুখে, ফ্লোরা। ওই মুহূর্তে যেন পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে যায় জেহানের জন্য। লোকজন, আলো, টেবিলের শব্দ, সবকিছু এক পলকে মুছে গিয়ে কেবল একজনকে দেখতেই যেন এসেছেন সে। ফ্লোরা মাথা নিচু করে টিস্যু ঠিক করছিল, হঠাৎ চোখ পড়ে যায় জেহানের দিকে। এক সেকেন্ড দুটো চোখ আটকায়। ফ্লোরার মনে পড়ে যায় কালকের সেই মুহূর্ত, গালের ওপর হঠাৎ পড়ে যাওয়া সেই নরম নীরব চুমুটা। লজ্জায় গাল রাঙা হয়ে ওঠে। সে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নেয়, কিন্তু মুখের সেই হালকা হাসি আর চাপা অস্থিরতা লুকোতে পারে না। জেহান ফ্লোরার সেই মুখ দেখে হেসে দেয়। তার ঠোঁটের কোণে এক দুষ্টু হাসি খেলে যায়। সে ধীরে ধীরে ফ্লোরার কাছে গিয়ে দাঁড়ায়। ফ্লোরা তখনও নিচের দিকে তাকিয়ে কাপড়ের কোণ মুঠো করে ধরেছে। আজ খুব চুপচাপ, জেহান বলে। ফ্লোরা মাথা না তোলে জবাব দেয়, আপনি দেরি করে এসেছেন। তুমি তো আগের চেয়েও সুন্দর লাগছো আজ। ফ্লোরা এবার অবাক হয়ে তাকায়, চোখে বিস্ময়। জেহান সরাসরি তাকিয়ে থাকে। তাদের চোখে চোখ পড়ে যায়। কিছু শব্দহীন মুহূর্ত, যেখানে নীরবতাই বলে দেয় কিভাবে ধীরে ধীরে এই দুজন হারিয়ে যাচ্ছে একে অপরের মাঝে। আজ খাবার তুমি দেবে না? জেহান একটু ঝুঁকে ফিসফিস করে। ফ্লোরা মাথা নিচু করে হাসি চেপে রাখে, তারপর ধীরে ধীরে হাঁটা দেয় কিচেনের দিকে। জেহান চেয়ারে বসে তার চোখ অনুসরণ করে শুধু একটা মানুষকে, ফ্লোরা। শীতের সন্ধ্যা, প্যারিসের এক পুরনো ল্যাম্পপোস্টে সাজানো রাস্তায় ধীরে ধীরে হাঁটছে জেহান আর ফ্লোরা। ফ্লোরা নিজের হাত দুটো কোটের ভেতরে গুটিয়ে রেখেছে। পাশে হেঁটে চলেছে জেহান, চুপচাপ, কিন্তু তার চোখে যেন আজ এক অদ্ভুত প্রশান্তি। ঠান্ডা লাগছে? জেহান হঠাৎ করে জিজ্ঞেস করে। ফ্লোরা মাথা নাড়ে, কিন্তু সে জানে চোখে মুখে হালকা কাঁপুনি ধরা পড়েছে। জেহান থেমে গিয়ে নিজের মাফলারটা খুলে ফ্লোরার গলায় জড়িয়ে দেয়। এইটুকু হাওয়া তোমাকে কাঁপিয়ে দিচ্ছে? তার কণ্ঠে ছিল এক ধরনের মৃদু তিরস্কার। ফ্লোরা কিছু বলে না, শুধু চোখ নিচু করে হাসে।
এই রাস্তাটা তোমার মতো? হঠাৎ বলে ওঠে জেহান। ফ্লোরা অবাক হয়ে তাকায়, আমার মতো? হ্যাঁ, শান্ত, কিন্তু মাঝে মাঝে ভীষণ জাদুময়। ফ্লোরা লজ্জা পায়, মাথা নিচু করে হাঁটে। কিন্তু চোখে একটা আলো জ্বলে ওঠে যা কেউ এড়িয়ে যেতে পারে না। চলো এখানে একটু বসি। ফ্লোরা হালকা মাথা নাড়ে। সামনে একটা পার্কের কোনায় কাঠের বেঞ্চে গিয়ে তারা বসে। চারপাশটা নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে গাছের পাতা থেকে হাওয়ার সাথে ঝরে পড়া শো শো শব্দ। জেহান চুপচাপ ফ্লোরার পাশে বসে থাকে। তার হাত একটু এগিয়ে ফ্লোরার হাতের পাশে এসে থামে। হাত ছোঁয় না, কিন্তু খুব কাছাকাছি, যেন শীতল হাওয়ার মাঝেও এক উষ্ণ আলোর রেখা। তোমার সাথে এমন সন্ধ্যা কাটাতে ভালো লাগে, জেহান বলে ওঠে। ফ্লোরা তার দিকে তাকায়। ঠোঁট নড়ে না, কিন্তু চোখে একটা আলতো ঝিকিমিকি আলো। আকাশটা ধীরে ধীরে গাঢ় নীল হয়ে আসছে। দূরে কোনো গাড়ির হেডলাইট ভেসে আসে, আবার হারিয়ে যায়। তোমার হাত বরফের মতো ঠান্ডা, জেহান বলে এবার আর দেরি না করে ফ্লোরার হাতটা নিজের মুঠোয় নেয়। ফ্লোরা চমকে ওঠে, কিন্তু হাত ছাড়ায় না। তারা বসে থাকে একসাথে নিঃশব্দে। কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের ভেতরে জমে থাকা এক মায়াবী শান্তি, হালকা ঠান্ডা আর অজানা ভালোবাসার অনুভব। সন্ধ্যা নামছিল, কিন্তু তাদের মাঝে যেন আলো জ্বলে উঠেছিল। জেহান ফ্লোরার দিকে তাকিয়ে ধীরে বলে, তুমি জানো, তুমি আসার পর আমার দিনগুলো আর আগের মতো নেই। ফ্লোরা চোখ তুলে তাকায়। তোমার জন্য আমার রোজকার পৃথিবীটা বদলে যাচ্ছে ফ্লোরা। জেহান ফিসফিস করে, নীরব শান্ত, কিন্তু বুকের ভেতর যেন কাঁপন। প্যারিসের শহর জানে না তারা কিভাবে একটা গল্প লিখে চলেছে, যার প্রতিটি পৃষ্ঠা শুধুই প্রেম। চারপাশে ঝিরঝির করে বরফ পড়ছে। ফ্লোরার চুলে জমেছে সাদা সাদা ফোঁটা, যা দেখে জেহান হেসে বলে, তুমি তো বরফপরি হয়ে গেছো। ফ্লোরা লজ্জা পেয়ে চোখ নিচু করে। চুপ করো জেহান, বরফপরি তোমার রাজ্য কোথায়? জেহান হেসে বলে। ফ্লোরা হেসে ফেলে, পাগল। জেহান হঠাৎ ফ্লোরার চুলে হাত বুলিয়ে বরফ সরিয়ে দেয়। ফ্লোরা থমকে দাঁড়ায়, কাছে এতটাই যে দুজনের নিঃশ্বাস মিশে যাচ্ছে। তোমাকে ছুলেই মনে হয় দুনিয়াটা থেমে গেছে, জেহান বলে। ফ্লোরা একটু কেঁপে ওঠে, ঠান্ডা নাকি অনুভবের কারণে বোঝা যায় না। ফ্লোরা চোখ তুলে তাকায়, চোখে মাখানো একরাশ বিশ্বাস আর লজ্জা। তারপর হঠাৎ এক ফোঁটা বরফ ফ্লোরার গালে পড়ে। জেহান তা আঙুল দিয়ে মুছে দেয় ধীরে কোমলভাবে, যেন সে সময়কেই ছুঁয়ে ফেলেছে। প্যারিসের রাতগুলো সবসময়ই একটু বেশি রোমান্টিক, একটু বেশি আবেগময়। রাস্তার ধারে হলুদ আলোর ঝাপটায় এক অদ্ভুত মায়া ছড়িয়ে থাকে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জেহান গাড়ির দরজা খুলে ফ্লোরার পেছনে পেছনে নামে। ফ্লোরা তখন গেটের কাছে পৌঁছে গেছে, হালকা হাওয়ায় তার চুলগুলো উড়ছে। ফ্লোরা, ফ্লোরা থমকে দাঁড়ায়। ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, চোখে হাজারটা প্রশ্ন। জি। জেহান ধীরে ধীরে এগিয়ে আসে, তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা, এক অচেনা রকমের কোমলতা। তার নিঃশ্বাস ভারী, কিন্তু মুখে এক ধরনের নির্ভরতা। পকেট থেকে সে ধীরে ধীরে একটা ছোট্ট মখমলের বক্স বের করে। আর তারপর প্যারিসের পাথরের রাস্তার মাঝখানে, সেই শান্ত রাতের মাঝে ফ্লোরার সামনে জেহান হাঁটু গেড়ে বসে পড়ে। চারপাশ যেন মুহূর্তেই থেমে যায়। বাতাস থেমে থাকে, গাড়ির শব্দ থেমে যায়, নিঃশব্দে ঝরে পড়া পাতাও যেন থেমে থাকে। ফ্লোরার চোখ বিস্ময় বড় হয়ে ওঠে। তার ঠোঁট কাঁপছে নিঃশব্দে। জেহান চোখ তুলে তার দিকে চায়। সেই দৃষ্টি, সেখানে অনন্ত ভালোবাসা আর একরাশ কৃতজ্ঞতা। তুমি আমার জীবনে এক ঝলক আলো হয়ে এসেছো ফ্লোরা। তোমাকে ছাড়া আমার দিন শেষ হয় না, রাতে ঘুম আসে না। তুমি আমার সমস্ত অনিশ্চয়তার মাঝে সবচেয়ে নির্ভরযোগ্য অনুভব। জেহান বক্স খুলে ধরল, ভিতরে একটা ছোট ডায়মন্ডের আংটি। তুমি, তুমি কি আমার জীবন জুড়ে থাকার কথা দেবে? ফ্লোরা, উইল ইউ ম্যারি মি? ফ্লোরার চোখে তখন টলমল করা অশ্রু, ঠোঁটে ধীরে ধীরে ফুটে ওঠে এক ফোঁটা হাসি। এই শহর, এই মুহূর্ত, সবকিছুই যেন সাক্ষী হয়ে যায় তাদের জীবনের নতুন অধ্যায়ের শুরুতে। প্যারিসের আকাশ তখনও সেই আগের মতো, কিন্তু ফ্লোরা আর জেহানের জীবনে এক নতুন রং লেগে যায়। ফ্লোরা হাসিমুখে, চোখে তৃপ্তির ঝিলিক নিয়ে রুমে ঢুকে পড়ে। তার ঠোঁটের কোণে লুকানো আনন্দটা যেন পুরো মুখে ছড়িয়ে পড়েছে। দরজা বন্ধ করেই সে আর ধরে রাখতে না পেরে খুশিতে হাঁসফাঁস করতে থাকে। নোয়া তখন বিছানায় আধশোয়া হয়ে মোবাইলে কিছু দেখছিল। ফ্লোরার এমন উচ্ছ্বসিত মুখ দেখে সে তৎক্ষণাৎ সোজা হয়ে বসে পড়ে। কিছু হয়েছে মনে হচ্ছে, নোয়া সন্দেহভাজন কণ্ঠে বলে ওঠে। ফ্লোরা কোনো কথা না বলে ধীরে ধীরে ডান হাতটা সামনে বাড়িয়ে দেয়। তার অনামিকায় চকচকে একটি আংটি। নোয়ার চোখ মুহূর্তেই বড় হয়ে যায়। ও মাই গড, প্রপোজ করেছে? ফ্লোরা মাথা নাড়ে, চোখে এক ধরনের আবেগময় প্রশান্তি। হ্যাঁ, তাই তো বলি, এত খুশি কেন? নোয়া হাসতে হাসতে বলে। নোয়া বিছানা থেকে লাফিয়ে উঠে আসে ফ্লোরার কাছে, তার হাত ধরে আংটিটা ভালো করে দেখে নেয়। দারুণ, একদম তোর স্টাইলে। কবে করলো? কোথায়? বল তো সব। নোয়া উত্তেজনায় প্রশ্ন ছুড়ে দেয় একের পর এক। ফ্লোরা চোখ নামিয়ে বলে, এখন আসার সময় করলো।
খুব সিম্পল কিন্তু এত স্পেশাল ছিল নোয়া। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। নোয়া আবেগে ফ্লোরাকে জড়িয়ে ধরে তারপর বলে, তো এবার বল আমাদের জিজুর সঙ্গে কবে দেখা করাবি? ফ্লোরা একটু ভেবে বলে, কালকেই। ভেবেছি কাল সন্ধ্যায় একটা ছোট্ট মিটিং হবে, তুই সারা আর আমি জেহানের সাথে তোদের মিট করব। কিন্তু নোয়া তখন একটু মন খারাপ করে মুখ গম্ভীর করে নেয়। কালকে হবে না ফ্লোরা, আমাকে বাড়ি যেতে হবে। আম্মুর শরীরটা ঠিক নেই, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। ফ্লোরা নোয়ার মুখ দেখে একটু দুঃখ পায় কিন্তু তৎক্ষণাৎ কোমল কণ্ঠে বলে, আচ্ছা ঠিক আছে, আগে তোর আম্মুর দিকে খেয়াল রাখো। তুই যখন ফিরবি তখনই দেখা হবে। আমি সারা আর তোকে একসাথে নিয়ে যাব। তুই না থাকলে তো আসলে পুরোটা জমেই না। নোয়া একটা হাসি দিয়ে বলে, হ্যাঁ ঠিক বলেছিস। আমার দেখা না হলে কি আর তোদের লাভ স্টোরি সম্পূর্ণ হয়? ফ্লোরা হেসে ফেলে দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে। সময়টা যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। একটা ছোট্ট আনন্দময় মুহূর্ত। ফ্লোরা কলেজের গেট দিয়ে ঢুকতেই কেমন একটা ফাঁকা ফাঁকা লাগলো। চারপাশে চেনা মুখগুলো থাকলেও মনের ভেতরে একটা শূন্যতা জমে আছে। প্রতিদিন নোয়ার সঙ্গে একসাথে ক্লাসে ঢোকা, করিডোরে হাঁটা, ক্যান্টিনে আড্ডা, সব কিছুতেই যেন আজ এক ধরনের অসম্পূর্ণতা। কলেজের মেইন বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় হঠাৎ পেছনে থেকে একটি চেনা কণ্ঠ ভেসে এলো, কিরে নোয়া কই? ফ্লোরা ঘুরে দাঁড়িয়ে দেখে সারা। তার চোখেও একটা চিন্তিত ভাব। ফ্লোরা একটু ধীরে উত্তর দিল, নোয়া বাড়িতে গেছে। ওর মা অসুস্থ। সারার মুখ থমথমে হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে শুধু বলল, আচ্ছা। তারা দুজন একসাথে ক্লাসের দিকে রওনা দেয়। প্রথম ক্লাসটি ছিল ইংরেজি সাহিত্য। শিক্ষক যথারীতি ক্লাসে ঢুকে গম্ভীর গলায় আলোচনা শুরু করলেন, কিন্তু ফ্লোরার মন কবিতার ছন্দে হারিয়ে যাওয়ার বদলে বারবার ফিরে যাচ্ছিল নোয়ার কথায়। মনে পড়ে যাচ্ছিল নোয়ার হাসিমুখ, তার দুষ্টুমি, এমনকি বিরক্তিকর সব প্রশ্নও যা আজ ভীষণ মিস করছে সে। একটা ক্লাস কোনো রকমে শেষ করেই ফ্লোরা আর সারা কলেজ থেকে বেরিয়ে আসে। ছায়াঘেরা একটি বেঞ্চে বসে ফ্লোরা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ক্লাস করতে আজ ভালো লাগছে না? সারা বলল। ফ্লোরা মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। নোয়া ছাড়া সবকিছু কেমন নিষ্প্রাণ লাগে। ও তো সবসময় ক্লাসের প্রাণ হয়ে থাকত। তারা দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইল। ফ্লোরা মনে মনে নোয়ার মায়ের জন্য দোয়া করে। আর ভাবে নোয়া এখন কেমন আছে। আচ্ছা চল, আজকে আমাদের বাড়িতে যাবি। কতদিন তোকে বলেছি আজকে কিন্তু তোকে যেতেই হবে। সারা একরকম জোর করেই বলল। ফ্লোরা একটু ইতস্তত করেই উত্তর দিল, আজকে না, আরেকদিন যাব। সারা বিরক্ত গলায় বলল, আরেকদিন তো তুই বলতেই থাকিস, কতদিন ধরে বলছি আমাদের বাড়িতে চল আর তুই প্রতিবারই না করিস। আজকে আর না না শুনবো না। তোকে যেতেই হবে। সারার এতবার অনুরোধ না বলা ঠিক হবে না। সারার জেদ ফেলতে পারল না। একটু না চাইতেন সারা তার হাত টেনে ধরে বলল, চল। অবশেষে ফ্লোরা সায় দিয়ে দিল। সারাদের বাড়িতে পৌঁছে দরজার সামনে দাঁড়াতেই ফ্লোরার বুকের ভেতরটা ধুকপুক করতে লাগল। তার কখনোই কোনো বন্ধুর বাড়িতে এমনভাবে যাওয়া হয়নি, বিশেষ করে না বলে বা প্রস্তুতি ছাড়া। সারা দরজা খুলে ঘরের ভেতরে ঢুকল। ফ্লোরা ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে চারপাশটা একবার দেখে নিল। দেয়ালে কিছু এক কোণে একটা বুকশেলফ, একটা বড় আকৃতির টিভি আর সোফা। একটা ঘরোয়া শান্ত আর পরিবেশ। সে একটু দ্বিধা নিয়ে গিয়ে সোফায় বসল। সোফার নরম বুনন তার অচেনা অনুভব করালেও কিছুটা স্বস্তিও দিল। তুই বস, আমি একটু আসছি, সারা বলে ভেতরের দিকে চলে গেল। ফ্লোরা নিঃশব্দে চারপাশটা দেখছিল। এই বাড়িতে তার কখনো আসা হয়নি। হঠাৎ সে অনুভব করল তার ভেতরে একটা হালকা অস্বস্তি। প্রথমবার কারো বাড়িতে গেলে যেমন হয়, অচেনা দেয়াল, অচেনা গন্ধ আর নিজের জায়গা না খুঁজে পাওয়ার অনুভূতি। সোফায় বসে ফ্লোরা বড় জানালার দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবল, বন্ধুত্ব মানে বোধ হয় এই, কেউ যখন বারবার ডাকে আর একসময় নিজেকে আর না বলে রাখতে ইচ্ছা করে না। জেহান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তার চোখ ছিল ফোনের দিকে, তবে সিঁড়ির মোড় ঘুরতেই সে হঠাৎ থেমে যায়। তার চোখ স্থির হয়ে যায় সামনে সোফায় বসে থাকা মেয়েটির দিকে। ফ্লোরা। সে সোফায় একটু নিচু হয়ে বসে আছে, চারপাশে চোখ বোলাচ্ছে। হয়তো জায়গাটা তার জন্য এখনো পুরোপুরি স্বস্তির না। জেহান কপাল কুঁচকে কিছুটা অবাক হয়ে বলল, ফ্লোরা। সেই মুহূর্তে সারা কিচেনে দাঁড়িয়ে থাকা দেখে জেহান এগিয়ে গেল ওর দিকে। সারা। জেহান নিচু গলায় বলল, হ্যাঁ ভাইয়া। জেহান একটু দ্বিধায় পড়ে জিজ্ঞেস করল, ফ্লোরা এখানে কি করছে? সারা অবাক হয়ে বলল, তুমি ফ্লোরাকে চিনো? জেহানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি। তার চোখে একরকম কোমল ঝিলিক। হ্যাঁ। সারা তখনই সামনে পেছনের সব হিসেব একসাথে মেলাতে শুরু করে। মাথায় যেন বিদ্যুৎ খেলে যায়। মানে, ওই রেস্টুরেন্টের মেয়েটাই ফ্লোরা। জেহান এবার কিছু না বলে হেসে ফেলে। সারা হাত দিয়ে মুখ ঢেকে বলে ওঠে, ও মাই গড, ফ্লোরাই তোমার ভালোবাসা? আমি বিশ্বাসই করতে পারছি না।
এক মুহূর্ত থেমে সে হেসে বলে, ধারাও আমি মমকে বলে আসি। আর কোনো কথা না বলে সারা ছুটে যায় ভেতরের দিকে। এই নতুন তথ্যটা তার মা সঙ্গে শেয়ার না করলে তার ভেতরের উত্তেজনা ধরে রাখা যাবে না। এদিকে জেহান একটু ইতস্তত করে ফ্লোরার দিকে এগিয়ে যেতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার ফোন বেজে ওঠে। একটা জরুরি কল। সে একবার ফ্লোরার দিকে তাকালো। ফ্লোরা হয়তো এখনো বুঝতেই পারেনি কি হচ্ছে চারপাশে। অন্যদিকে জেহানের মুখে একরাশ অপ্রকাশিত অনুভূতি জমে আছে। ফোনটা কানে নিয়ে কথা বলতে বলতে সে আবার সিঁড়ির দিকেই ফিরে গেল। কয়েক সেকেন্ডের জন্য থেমে একবার পেছনে ফিরে তাকালো ফ্লোরার দিকে। তারপর ধীরে ধীরে ওপরে রুমে উঠে গেল। পরে এসে কথা বলবে। ফ্লোরা এখনো জানেই না সে এমন এক বাড়িতে এসে বসে আছে যার কারো হৃদয় সে অনেক আগে থেকেই জায়গা করে নিয়েছে। ড্রয়িং রুমে নিস্তব্ধতা যেন শব্দহীন এক বিস্ফোরণ। ফ্লোরা সোফার এক কোনায় চুপ করে বসে আছে। পাশেই সারা আর তার মা কেয়া চৌধুরী। পরিবেশটা নিঃশব্দ, অথচ ভিতরে ভিতরে হাজারটা শব্দ ধাক্কা দিচ্ছে ফ্লোরার বুকে। কেয়া চৌধুরীর চোখ ফ্লোরার ওপর নিবন্ধ। সেই চোখে স্পষ্ট প্রশ্ন, অনিশ্চয়তা আর মূল্যায়নের ছাপ। তিনি ধীর পায়ে চায়ের কাপে চুমুক দিচ্ছেন, অথচ তার দৃষ্টি এক মুহূর্তের জন্যও সরে যাচ্ছে না ফ্লোরার মুখ থেকে। ফ্লোরা অস্বস্তিতে গা ছটফট করে। তার কাঁধ শক্ত হয়ে আছে, চোখ নিচু, আঙুলগুলো বারবার মুঠো করে ধরছে। সে বোঝে কেয়া চৌধুরী তাকে নিরীক্ষণ করছেন। জেহানের মা সেই ছেলের যাকে সে নিজের সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছে। অথচ সে কিছুই জানত না যে সারা তার একমাত্র বান্ধবী সেই জেহানেরই বোন। ভেতরটা এলোমেলো লাগছে। কিছুতেই মানিয়ে নিতে পারছে না ফ্লোরা। তার ভালোবাসা, তার অনুভব সব যেন আচমকা প্রকাশ হয়ে গেছে, তাও এমন এক জায়গায় যেখানে প্রতিটি চোখ তাকে বিচার করছে। কেয়া চৌধুরী ধীর স্বরে প্রশ্ন করলেন, তোমার মা বাবা কি করেন? প্রশ্নটা যেন একটা বিস্ফোরণের মতো বাজল ফ্লোরার কানে। তার চোখ মুহূর্তে ভিজে ওঠে, কিন্তু সে নিজেকে সামলায়। ঠোঁট কাঁপে, কিন্তু বলার আগেই সারা কথাটা বলে দেয়। ফ্লোরা অনাথ আশ্রমে বড় হয়েছে। ঘরের মধ্যে হঠাৎ করে এক ধরনের ভারী নীরবতা নেমে আসে। কেয়া চৌধুরী চায়ের কাপটা রেখে চুপ করে বসে রইলেন। তার চোখে বিস্ময়ের ছায়া, হয়তো একটু বিরক্তিও। তিনি কিছুক্ষণ তাকিয়ে থাকলেন ফ্লোরার দিকে, তাকে নতুন করে দেখতে চাচ্ছেন। তার মনের ভেতর উত্তাল চিন্তার ঢেউ। তার ছেলে জেহান এমন একটা মেয়ে পছন্দ করে যার অতীত নেই, পরিবার নেই, কোনো রক্তের শিকড় নেই। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। কেয়া চৌধুরীর বলেন, এই মেয়ে কি আমার পরিবারের উপযুক্ত? ফ্লোরা যেন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। চারপাশের দেয়ালগুলো এক একটা বিশাল পাহাড় হয়ে দাঁড়িয়ে পড়েছে তার চারপাশে। বুকটা কেঁপে ওঠে তার। সে কি করবে, কি বলবে? এই সম্পর্ক, এই ভালোবাসা কি জন্মসূত্র, পরিচয় আর সামাজিক মাপকাঠির কাছে এতটাই তুচ্ছ? সারা মুখে এতক্ষণ কেবল দ্বিধা ছিল, এবার বলে উঠল, কি বলছো এসব মম? ফ্লোরাকে তুমি এমনভাবে দেখছো কেন? সারা অবাক হয়ে যায় মায়ের প্রতিক্রিয়ায়। তার চোখে বিরক্তি ফুটে ওঠে। কিন্তু ফ্লোরা কিছু শোনে না। তার কানে যেন কিছুই প্রবেশ করছে না। বুকটা কেমন ভার হয়ে গেছে। গলার কাছে কিছু আটকে আছে। সে অনুভব করছে শুরু হওয়ার আগেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে। জেহানকে ভালোবেসে ফেলেছিল সে নিঃশব্দে। কিন্তু ভালোবাসার পরও সমাজের চোখে তার পরিচয়টাই সবচেয়ে বড় বাধা। সে উঠে দাঁড়ায়। সারা কিছু বলতে যায়, কিন্তু ফ্লোরা আর এক মুহূর্তও সেখানে থাকতে চায় না। চুপচাপ দরজার দিকে এগিয়ে যায়, চোখ নিচু। চোখের কোণে জমে থাকা অশ্রু সে পেছনের কারো সামনে ফেলতে চায় না। ফ্লোরা সারা উঠে দাঁড়িয়ে তার দিকে পা বাড়ায়। কিন্তু তার আগেই কেয়া চৌধুরীর হাত এসে সারার হাত চেপে ধরে। থামো, যেতে দাও ওকে। সারার চোখ বিস্ময় বড় হয়ে যায়। তুমি বুঝছো না ওকে এমন করে? কেয়া এবার চোখ নামিয়ে বলে ওঠেন, আমি সব বুঝছি সারা, তুমি বরং একটু চুপ করো। ফ্লোরা ততক্ষণে দরজা খুলে বাইরে চলে গেছে। পেছনে পড়ে থাকে তার নীরবতা, একটি অসমাপ্ত বিকেলের বেদনা। রাতের নীরবতা ঘিরে রেখেছে গোটা বাড়িটাকে। সারা দ্রুত জেহানের রুমে যায়। তারপর সব ঘটনা খুলে বলে। জেহান অবাক হয়ে তার মা ফ্লোরাকে এসব বলেছে। জেহান দৃঢ় পায়ে বেরিয়ে যায় রুম থেকে। কেয়া চৌধুরী সোফায় বসে কোনো এক ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলেন। তার সামনে এসে দাঁড়ালো জেহান। গলায় কাঁপন। তুমি সত্যি ফ্লোরাকে এসব বলেছ? তুমি ওকে অপমান করেছ? আমি অপমান করিনি। আমি শুধু জানার চেষ্টা করেছি আমার ছেলের পছন্দের মেয়েটাকে। একজন অনাথ মেয়ে, যার কোনো শিকড় নেই, পরিচয় নেই, তাকে কিভাবে গ্রহণ করব আমি? জেহানের গলা শক্ত হয়ে গেল। তোমার ছেলে কি দেখে ভালোবেসেছে সেটা বোঝার চেষ্টা করেছ? ওর অতীত দেখেছ, অথচ আমি ওর ভেতরটা দেখেছি। তুমি ভালোবাসা বুঝো না তুমি শুধু পরিচয় বোঝো। রক্ত, সম্মান, এই সব ভেবে তুমি একজন মানুষকে মাপো। সারা নিচে এসে দাঁড়িয়েছে, ততক্ষণে কিছু বলতে চাচ্ছে, কিন্তু পরিস্থিতির ভারে থেমে আছে। কেয়া বললেন,
তুমি আমার ছেলে, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এতটা দুর্বল। জেহান এবার ঠান্ডা স্বরে বলল, ভালোবাসা দুর্বলতা নয় মম, এটা সাহসের পরিচয়। যে মেয়ে নিজের পরিচয় ছাড়াই এতটা শক্তভাবে দাঁড়িয়েছে সে আমার চেয়ে অনেক বেশি সাহসী। তুমি আমাকে দোষ দিচ্ছ? না মম, আমি শুধু বলছি তুমি একজন মেয়েকে তার পরিচয়ের জন্য ছোট করে ফেলেছ। জেহান আর অপেক্ষা করে না, পেছনে ঘুরে দরজার দিকে এগিয়ে যায়। কেয়ার ঠোঁট কাঁপে কিন্তু তিনি কিছু বলেন না, শুধু চুপচাপ ছেলের পেছনে তাকিয়ে থাকেন। রাতের আকাশ ভারী হয়ে এসেছে, শহরের বাতাসে এক অদ্ভুত অস্থিরতা। জেহান দ্রুত গাড়িতে ওঠে। ইঞ্জিন স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখে দৃঢ়তা, গন্তব্য এখন ফ্লোরার বাসা। তার বারবার ফোন করা সত্ত্বেও স্ক্রিনে একই শব্দ ফুটে ওঠে, সুইচড অফ। স্ক্রিনে ভেসে ওঠা এই একটাই বার্তা যেন জেহান আরও পাগল করে তোলে, ফ্লোরা প্লিজ, ফোনটা অন করো। জেহান ফোনটা শক্ত করে ধরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেই নিজেকে বলে, ফ্লোরা তুমি কথা না বলে পালাতে পারো না, এবার আমি যাচ্ছি তোমার কাছে। অল্প সময়ের মধ্যেই সে ফ্লোরার এখানে পৌঁছে যায়। জেহান গাড়ি পার্ক করে এক ছুটে সিঁড়ি বেয়ে উঠে যায়। তৃতীয় তলার করিডোরে পৌঁছে ফ্লোরার দরজায় এসে দাঁড়ায়। গভীর শ্বাস নিয়ে কলিং বেল চাপে, কোনো সাড়া নেই। ফ্লোরা প্লিজ দরজা খোলো, আমাকে একটা সুযোগ দাও কথা বলার। কোনো শব্দ নেই ভেতর থেকে, যেন দেয়াল হয়ে গেছে ওই দরজাটা। জেহান বুঝতে পারে দরজাটা লক করা। একটা অসহায় ক্রোধ এসে চেপে ধরে তাকে। সে দু পা পিছিয়ে এসে দেওয়ালের একপাশে দাঁড়িয়ে হঠাৎই রাগে দেয়ালে ঘুষি মারে। হাত কেঁপে ওঠে, আঙুলে ব্যথা লাগে, কিন্তু তার চেয়ে বেশি ব্যথা বুকের ভেতরে, যেখানে ফ্লোরার নিঃশব্দ দূরত্বক্রমে ঘন অন্ধকার হয়ে জমে আছে। আঙুলটা কেঁপে ওঠে, চামড়ায় লালচে দাগ পড়ে। কিন্তু জেহান টেরি পায় না। জেহান দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়, কণ্ঠে হতাশা আর ক্লান্তি। তুমি জানো না আমি কিভাবে খুঁজছি তোমায়, একবার, শুধু একবার কথা বলো, আমি সব ঠিক করতে চাই। জেহান দরজার নিচে বসে পড়ে মাথা হালকা নিচু করে ফিসফিস করে, কোথায় গেল ফ্লোরা? সকাল, সূর্যের আলো ধীরে ধীরে শহর জুড়ে ছড়িয়ে পড়ছে, কিন্তু জেহানের চোখে মুখে অন্ধকার। সারার গাড়িতে বসে সে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকে। কলেজের গেট পেরিয়ে যখন তারা ভিতরে ঢোকে, সারা একবার তার ভাই জেহানের দিকে তাকায়, চোখে উদ্বেগ। কলেজ চত্বর জমে উঠেছে, ছাত্রছাত্রীদের কোলাহল, হাসাহাসি, আড্ডা, সবই যেন আজ জেহান আর সারার কাছে কানে বাজছে। সারা এদিক ওদিক তাকিয়ে ফ্লোরাকে খুঁজতে থাকে। 2-3টা ক্লাসরুমে, ক্যান্টিনে, লাইব্রেরিতেও ঢুকে দেখে। শেষে ক্লাস শুরুর ঘণ্টা পড়তেই সে ফিরে আসে জেহানের কাছে। ফ্লোরা আসেনি, সারা ক্লান্ত গলায় বলে। এই কথা শোনামাত্রই জেহানের বুকটা ধক করে ওঠে। কোথায় যেতে পারে ও? ফোনও বন্ধ, কারো সঙ্গে কোনো কথা বলেওনি। সারাও হতবুদ্ধি, আমি রাতে বহুবার ফোন দিয়েছি কিন্তু ধরেনি। জেহানের কপালের শিরা টনটন করে ওঠে, তার মুখে স্পষ্ট দুশ্চিন্তা। এক মুহূর্ত চুপ থেকে জেহান বলে, আমি খুঁজে বের করব ওকে, যেখানেই থাকুক ফ্লোরাকে আমি আর হারাতে দেব না। একটা ভুল বোঝাবুঝি, একটুখানি অপমান, তাদের মাঝখানে পাহাড় হয়ে দাঁড়িয়ে গেছে। কিন্তু জেহান জানে সে সেই পাহাড় ভেঙে ফ্লোরার কাছে পৌঁছাবে। সকাল গড়িয়ে দুপুর, জেহানের মনের ভেতর উত্তেজনা, উৎকণ্ঠা আর কষ্ট একসাথে ছড়িয়ে আছে। ফ্লোরাকে খুঁজে না পেয়ে সে শেষ চেষ্টা হিসেবে যায় সেই রেস্টুরেন্টে। দরজা ঠেলে ভেতরে ঢোকে জেহান। ভিতরে কয়েকজন কর্মচারী ব্যস্ত, কেউ কাউন্টারে, কেউ টেবিল গুছাচ্ছে। গ্রাহাম আঙ্কেল তাকে দেখে এগিয়ে যায় জেহান। গ্রাহাম আঙ্কেল, ফ্লোরা আসেনি আজ? গ্রাহাম আঙ্কেল একটু অবাক হয়ে জবাব দেন, ফ্লোরা তো চাকরি ছেড়ে দিয়েছে। জেহান কেমন যেন থমকে দাঁড়ায়। ছেড়ে দিয়েছে মানে? কবে? গ্রাহাম আঙ্কেল হালকা গলায় বলে, কাল রাতেই এসে বলল আর কাজ করবে না। খুব বেশি কথা বলেনি, মুখটা বেশ শান্ত ছিল, কিন্তু চোখ কেমন যেন শূন্য। আমি ভেবেছিলাম হয়তো পড়াশোনার চাপে। জেহান এক পলকে চারপাশে তাকায়। রেস্টুরেন্টের প্রতিটি কোণ আজ ফাঁকা, ফ্লোরাহীন। একটা চেয়ার, যেটায় ফ্লোরা মাঝে মাঝে বসে বিরতিতে কফি খেত, তার দিকে তাকিয়ে থাকত জেহান। মনের মধ্যে শব্দ করে বাজে, ফ্লোরা সত্যিই চলে গেছে। কিন্তু কোথায়? রাত নেমেছে শহরের গায়ে। আকাশ জুড়ে ছড়িয়ে আছে অগোছালো তারা। চারদিক নিস্তব্ধতায় মোড়া। শহরের ব্যস্ততা অনেক আগেই নিভে গেছে, কেবলমাত্র কুয়াশার মতো নীরবতা চারপাশকে ঢেকে রেখেছে। একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। ভিতরে বসে আছে জেহান। তার চোখে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির নিচে চাপা পড়ে আছে এক অদম্য অপেক্ষা। সে জানে ফ্লোরা একবার না একবার তো ফিরবেই বাসায়। কোথাও না কোথাও, কোনোভাবে তো ফিরতে হবে তাকে। জেহানের হাত স্টিয়ারিংয়ে রাখা, কিন্তু চোখ বারবার চলে যাচ্ছে ডান পাশের সাইড মিররে। একটা অপেক্ষা, এক ধরনের অব্যক্ত আবেগ জমে আছে তার চোখে। ঘড়ির কাঁটা রাত 10:30 ছুঁয়েছে। হঠাৎই হালকা বাতাসের সঙ্গে তার চেনা সেই পরিচিত ছাটা চোখে পড়ে। ছিপছিপে গরনের মেয়ে, মাথায় খোলা চুল, কাঁধে একটা হালকা ব্যাগ। ফ্লোরা। জেহান আর এক মুহূর্ত দেরি করে না।
সে গাড়ির দরজা খুলে নামল। ভারী পা ফেলে এগোতে লাগলো ফ্লোরার পেছনে। ফ্লোরা তখন দরজা খুলে ঢুকেছে মাত্র, পেছনে ফিরে না তাকিয়েই দরজা বন্ধ করতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে একটা শক্ত হাত দরজার ফাঁকে এসে আটকে দেয়। ফ্লোরা থমকে যায়। তার চোখ ছানাবড়া। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। জেহান। তার মুখে ক্লান্তি, অভিমান আর একটা অদ্ভুত রকম দৃঢ়তা। চোখগুলো লাল হয়ে আছে। তুমি ভেবেছ এভাবে পালিয়ে গেলে সব শেষ হয়ে যাবে? ফ্লোরা কোনো কথা বলতে পারে না। গলায় যেন আটকে আসে শব্দগুলো। অনাথ আশ্রমের সেই একদিন ফ্লোরার কাছে ছিল এক নিঃশ্বাসে গিলে ফেলা রাতের মতো। চারপাশের কান্না, নিঃসঙ্গতা আর ছোট ছোট মুখের মাঝে হারিয়ে গিয়ে সে নিজের কষ্ট ভুলে থাকার চেষ্টা করেছিল। কিন্তু কিছুই যেন তার ভিতরের ঝড়কে থামাতে পারেনি। সে ভাবতেও পারেনি এখন এসে সে জেহানকে দেখতে পাবে। বসার ঘরের এক কোনায় সোফায় বসে আছে জেহান। তার মুখে শান্তির ছায়া, কিন্তু চোখ দুটো টলমল করছে। ফ্লোরার পায়ের শব্দে সে মাথা তোলে। চোখে চোখ রাখে ফ্লোরার। ফ্লোরার গলা শুকিয়ে আসে। সে এতটা প্রস্তুত ছিল না জেহানকে দেখতে। ঠোঁট নড়ে কিন্তু কোনো শব্দ বেরোয় না। ফ্লোরা চুপচাপ বসে থাকে। জেহান উঠে আসে ধীরে, তার কাছে এসে পাশে বসে। ফ্লোরা কোনো শব্দ করে না, কেবল নিঃশ্বাস নেয় ভারী করে। জেহান তার দিকে তাকিয়ে আস্তে করে ফ্লোরার হাত ধরে। এই এক মুহূর্তেই হাজারটা স্মৃতি ভিড় করে আসে ফ্লোরার মনে। কিন্তু সে সরে যায়। এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নেয়। তার চোখে কষ্ট, অভিমান, আত্মসম্মান। আপনার এখন যাওয়া উচিত, ফ্লোরা নিচু গলায় বলে, নিজের কথাতেই নিজে ভেঙে যাচ্ছে। জেহানের চোখে ধাক্কা লাগে কথাটা। সে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর নিচু গলায় বলে, যাব না। ফ্লোরা চোখ মেলে তাকায়। প্লিজ এমন করবেন না। আমি চাই না আপনার মায়ের সাথে আপনার ঝামেলা হোক। আপনি ভালো একটা পরিবার থেকে এসেছেন, আমি একজন অনাথ। আমার পেছনে সবকিছু হারাবেন না। কিছু হবে না, আমি আছি। ফ্লোরা দম নিয়ে বলে, আমি আপনার যোগ্য না। আপনি জানেন না আমি কতটা ভাঙা। জেহান ফ্লোরার খুব কাছে আসে। তার কণ্ঠ এবার কোমল, গভীর। আমি চাই না তুমি নিখুঁত হও। আমি চাই তুমি শুধু আমার হও। ভাঙা হতেই পারে, তাতে কি? আমিও তো ঠিকঠাক নই। আমাদের ভাঙাগুলো একসাথে থাকলে সেটা হয়তো একটা পূর্ণতা তৈরি করবে। এই কথা শুনে ফ্লোরার বুকের ভেতর কেঁপে ওঠে। সে চুপ করে যায়। জেহান তার কপালে হালকা করে ঠোঁট ছোঁয়ায়। তারপর জেহান পেছনে সরে আসে। ফোন বন্ধ করে রাখবে না বলে দরজার সামনে দাঁড়িয়ে আবার ঘুরে তাকায় জেহান। চোখে ছিল একরাশ অভিমান মেশানো ভালোবাসা। আমার চোখের আড়াল হওয়ার স্পর্ধা করবে না ফ্লোরা বলে সোজা বেরিয়ে যায় জেহান। ফ্লোরার চোখ জল গড়িয়ে পড়ে। পায়ের শক্তি হারিয়ে ফেলে ধীরে ধীরে বিছানায় গিয়ে চিত হয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করে রাখলেও কপালে সেই চুম্বনের উষ্ণতা এখনো জ্বলছে। মাথা টনটন করছে, কিন্তু সে জানে সেটা মাথার নয়, মনের ভিতরকার দ্বন্দ্বের প্রতিচ্ছবি। এই সম্পর্ক সহজ হবে না। এই ভালোবাসার গায়ে দুঃখের ছায়া লেগেই থাকবে। শেষটা হয়তো সুখের হবে না। তবুও তার বুকের ভেতর কোথাও একটা আশ্রয় খুঁজে নেয় জেহানের সেই কথাগুলো। আমি চাই না তুমি নিখুঁত হও। আমি চাই তুমি শুধু আমার হও। ফ্ল্যাটের জানালার বাইরে সূর্যটা তখনও পুরোপুরি ডুবে যায়নি, কিন্তু ঘরজুড়ে নেমে এসেছে একটা ভারী নিস্তব্ধতা। জেহান সোফার কোণে বসে আছে, শরীর এলিয়ে দিয়েছে পিছনে, চোখ দুটো জানালার ফাঁক দিয়ে বাইরের দিকেই স্থির। মুখে কোনো শব্দ নেই, হাতে কোনো কাজ নেই, মনে যেন ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু মুখভঙ্গিতে তেমন কিছু বোঝা যাচ্ছে না। ইহান কিছুক্ষণ ধরে সিগারেটের শেষ টানটা দিয়ে ছাইদানি পাশে রেখে জেহানের দিকে তাকিয়ে থাকে। শেষমেশ বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। কিরে, কিছু বলবি? নাকি এমনি গামলা মুখ করে বসে থাকবি? জেহান ধীরে মাথা তোলে। চোখে ক্লান্তি, কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। আমাকে একটা হেল্প করবি? বল। ইহান বসে পড়ে পাশে। ফ্লোরা তোর ফ্ল্যাটে কিছুদিন থাকবে, ওখানে থাকলে আবার কখন নিখোঁজ হয়ে যাবে কে জানে। অন্তত আমি নিশ্চিত থাকতে পারবো কোথায় আছে। ইহান কিছুক্ষণ জবাব না দিয়ে চুপ করে রইল। তারপর ধীরে ধীরে মাথা চুলকে বলল, তোর মনে হচ্ছে ফ্লোরা আমার ফ্ল্যাটে থাকতে রাজি হবে? জেহান গম্ভীরভাবে বলে, আমার প্ল্যান আছে। সব কিছু মাথায় রেখেই ভেবেছি। ও রাজি হবে। তুই শুধু ফ্ল্যাটটা ব্যবহার করতে দে। আমি বাকিটা সামলে নেব। অত্যন্ত আমার চোখে সামনে থাকবে। ইহান কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর হঠাৎ হালকা হাসে। তবে আমার একটা শর্ত আছে। জেহান ভ্রু কুঁচকে তাকায়। শর্ত? সারাকে আমার করে দিবি? জেহান অবাক হয়ে হেসে ফেলে। সারা তোকে জীবনেও পছন্দ করবে না। ইহান ভাব নিয়ে বলে, অলরেডি রিলেশনশিপে আছি। এক সেকেন্ডের জন্য জেহান চোখ বড় করে তাকায়। তুই কি বললি? মুহূর্তেই জুতা খুলে ছুড়ে দেয় ইহানের দিকে। ইহান চিৎকার দিয়ে দৌড় দেয় ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ভাই থামো প্লিজ, আমি মজা করছি না, সত্যি। ইহান ক্লান্ত হয়ে বলে। জেহান হাঁপাতে হাঁপাতে বসে পড়ে মেঝেতে।
ইহানও একটু দূরে বসে পড়ে কাঁধ থেকে। একটু নীরবতা কাটিয়ে ইহান ধীরে বলে, আমি সারাকে ভালোবাসি। জেহান চুপ করে থাকে, চোখ নামিয়ে ফেলে, কণ্ঠ গম্ভীর। আমি তোর উপর বিশ্বাস করি ইহান, কিন্তু যদি তোর জন্য আমার বোন কষ্ট পায়, এক ফোঁটাও কষ্ট পায়, আমি নিজে তোর বুক চিরে ফেলব। জানালার বাইরে নেমে এসেছে রাতের আলো, বাতাসে হালকা ঠান্ডা। ফ্ল্যাটের লাইটগুলো জ্বলছে কিন্তু ঘরের ভেতরকার পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছে, একটা অদৃশ্য টানটান অনুভূতি, নীরবতার ভেতরে চাপা উত্তেজনা। ইহান কাঁধ সোজা করে বসে, তার চোখে কোনো খেলাভাব নেই এখন। খুব গম্ভীর স্বরে বলে, আমি জানি তুই সারাকে নিয়ে কতটা প্রোটেক্টিভ, কিন্তু আমি তাকে নিয়ে খেলার মানুষ না জেহান। আমি তাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। তার হাসি, তার রাগ, এমনকি তার ঘ্যান ঘ্যান করাও। প্যারিসের সন্ধ্যা, আকাশে সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্ত। রাস্তাগুলো সোনালি আভায় স্নান করছে, বাতাসে এক ধরনের শান্ত অথচ কিছুর অপেক্ষা যেন ছড়িয়ে আছে। ফ্লোরা ধীরে ধীরে হাঁটছিল প্যারিসের মন্টমার্ত্রের রাস্তায়। তার পাতলা স্কার্ফটা বাতাসে উড়ছিল, চোখে মুখে এক ধরনের স্থিরতা, কিন্তু ভেতরে এক টানাপোড়েন কাজ করছিল। হঠাৎই একটা কালো রঙের গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। শব্দ করে থামে না, বরং এক নিঃশব্দ দৃঢ়তায় রাস্তার মাঝেই ওর পথ আটকে দেয়। গাড়ির জানালাটা ধীরে ধীরে নেমে আসে, ভিতর থেকে বেরিয়ে আসে এক চেনা কণ্ঠ, গাড়িতে বসো। ফ্লোরা থমকে যায়, চোখে চোখ পড়ে তার জেহানের। সেই একই গাঢ় চোখ যেগুলোতে আগুনও আছে, বরফ। তার চোখে রাগের ছায়া স্পষ্ট, ভুরু কুঁচকে আছে, ঠোঁট দুটো শক্তভাবে চেপে রাখা। তাকে দেখে মনে হচ্ছিল এই মুহূর্তে পুরো পৃথিবীটাকেই সে পুড়িয়ে ফেলতে পারে যদি ফ্লোরা তার আদেশ না মানে। আমি কোথাও যাব না, ফ্লোরা শান্ত গলায় বলল, যদিও তার গলার স্বর কিছুটা কেঁপে উঠল। জেহানের চোখের ভাষা কঠিন হয়ে উঠল। 5 সেকেন্ডের মধ্যে গাড়িতে এসে বসবে, তারপর আমি বের হয়ে আসব। আর সেটা তুমি চাও না ফ্লোরা? ফ্লোরা কিছুক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে থাকে, গলায় একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সে। বুঝতে পারছে জেহান রেগে আছে খুব বেশি, তার ধৈর্যের সীমা ফুরিয়ে এসেছে। পথে লোকজন চলাফেরা করছে, কেউ কেউ তাকিয়ে দেখছে। ফ্লোরা মাথা নিচু করে কাঁধ শক্ত করে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়ির দরজা খুলে ভিতরে গিয়ে বসে। গাড়ির দরজা বন্ধ হতেই ভিতরের বাতাস আরও ভারী হয়ে যায়। জেহানের পাশে বসে যেন এক অজানা আগ্নেয়গিরির ঠিক ধারে বসেছে ফ্লোরা। কিছু বলার আগেই গাড়ি নরম শব্দে চলা শুরু করে। ফ্লোরা জানালার বাইরে তাকিয়ে থাকে, প্যারিসের আলো ঝলমলে রাস্তাগুলো একে একে পেছনে পড়ে যায়। জেহান গাড়ি থামিয়ে চুপচাপ ফ্ল্যাটের দরজার দিকে এগিয়ে গেল। তার চোখে মুখে এক অদ্ভুত নীরবতা, কিছু একটা ভেতরে খচখচ করছে। ফ্লোরা খানিকটা অস্বস্তি নিয়ে পিছু নেয়। সেও জানে না হঠাৎ করে কেন এই জায়গায় এসেছে তারা, কিংবা এই মুহূর্তে জেহানের ভাবনার ভেতরে কি চলছে। ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়ে জেহান ধীরে ধীরে দরজা খুলল। ফ্লোরা কাঁধে ঝোলা ব্যাগটা একটু শক্ত করে ধরল। আমরা এখানে কেন এসেছি? জেহান কোনো জবাব দিল না। কিছু না বলে সে সরাসরি ভেতরে ঢুকে পড়ল। ফ্লোরা একটু হকচকিয়ে গেল, কিন্তু কৌতূহল তার পা টেনে নিয়ে গেল ভিতরের দিকে। ভেতরে ঢুকেই তার চোখ আটকে গেল চারপাশের সাজসজ্জায়। একদম পরিপাটি ও শান্ত একটা পরিবেশ। নরম আলোয় আলোকিত লিভিং রুম, হালকা ধূসর রঙের সোফা, পাশে একটা উঁচু বুকশেলফ, যেটাতে বইয়ের পাশাপাশি সাজানো কিছু জিনিস। জানালার পাশে একটা ছোট্ট টেবিলে রাখা কফি মগ আর অর্ধেক পড়া বই বলে দিচ্ছে এই জায়গাটা কারো আপন ঘর। ফ্ল্যাটটা অনেক সুন্দর, ফ্লোরা চুপচাপ বলল নিজের মনেই। তবু তার মনে প্রশ্ন, এখানে কেন নিয়ে এসেছে জেহান? কি হচ্ছে? ফ্লোরা আবার বলল, এবার একটু বিরক্ত সুরে। কিছু বলছেন না কেন? জেহান তখনও চুপ। সে শুধু একবার তাকালো ফ্লোরার দিকে, চোখে এক অদ্ভুত দৃঢ়তা। তারপর একটাও কথা না বলে ডান পাশের রুমের দিকে এগিয়ে গেল। এখানে আসো, শুধু এটুকুই বলল দরজার কাছে দাঁড়িয়ে। ফ্লোরা বিরক্ত হলো এবার সত্যি। কি করছে ছেলেটা? একবার হুট করে নিয়ে আসে, আবার কিছু না বলে অন্য রুমে চলে যায়। তার আচরণে কোনো ব্যাখ্যা নেই, কোনো ইঙ্গিত নেই। সে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল জেহানের পেছনে। একটা দ্বিধা, একটা জেদার অদ্ভুত টান একসঙ্গে তার বুকের ভেতরে গুমরে উঠল। শেষে নরম একটা নিঃশ্বাস ফেলে পা বাড়াল। ফ্লোরা জেহানের পেছনে পেছনে রুমটায় ঢুকল। রুমটা ছিল একদম গোছানো, এক কথায় পরিপাটি। জানালার পাশে সাদা পর্দা হালকা হাওয়ায় দুলছে। দেয়ালে আঁকা একটি চিত্রে বিষণ্ণতা জমে আছে, ঠিক যেমন এই মুহূর্তে ফ্লোরার চোখে মুখে। জেহান মুখ খুলল, কণ্ঠে অদ্ভুত এক দৃঢ়তা। আজ থেকে তুমি এখানে থাকবে। ফ্লোরা এক মুহূর্তে কিছুই বুঝে উঠতে পারল না। তার চোখ কুঁচকে গেল, কপালে ভাঁজ। মানে? এখানে থাকব মানে কি? জেহান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার দিকে। তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ, এখানেই, এই ফ্ল্যাটে, আমার চোখের সামনেই থাকবে তুমি। ফ্লোরা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ঠোঁট কাঁপতে লাগল। আমি এখানে থাকব না। তার গলা কাঁপল।
জেহান তখনও নড়ল না। আমাকে রাগিও না ফ্লোরা। তোমাকে এখানেই থাকতে হবে। আমার চোখের সামনে, আমার আশেপাশে। আমি আর কোনোদিন তোমাকে হারাতে চাই না। ফ্লোরা রাগে গা কাঁপতে কাঁপতে বলল। আপনি তো আমাকে বোঝার চেষ্টাই করেন না, আমি কি পোষা প্রাণী? আমার ইচ্ছা অনিচ্ছা নেই? জেহানের চোখে এবার স্পষ্ট রুক্ষতা। সে এক ধাপ এগিয়ে এলো, গলার স্বর নিচু। জোর করতে হলে, দরকার হলে সেটাই করব। ফ্লোরা হতবাক হয়ে তাকিয়ে রইল জেহানের দিকে। তার ঠোঁট কাঁপছে, চোখ ভিজে উঠেছে রাগে, কিছুটা ভয়েও। এই মানুষটা যে কিছুদিন আগেও ছিল তার একমাত্র আশ্রয়, এখন তারই মুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। রুমের নিস্তব্ধতা ঘনিয়ে এল। হাওয়া থেমে গেল, শব্দ হারিয়ে গেল চারপাশ থেকে। ফ্লোরা শুধু তাকিয়ে রইল সেই মানুষটার দিকে, যে কিনা ভালোবাসার নামে বন্দি করে দিতে চায় তাকে। বুকের ভেতরটা কেমন যেন চেপে আসছে। তার মন বলছে এই জায়গা থেকে পালিয়ে যেতে হবে, এই পরিস্থিতি থেকে দূরে সরে যেতে হবে। অথচ পা যেন আটকে আছে, নড়ছে না। জেহান চুপচাপ দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। চোখ দুটি গভীর ধূসর মেঘে ঢাকা, আকাশের মতো তীব্র, অস্থির। ফ্লোরার সামনে এসে দাঁড়িয়ে সে নিচু স্বরে বলল, কেন এমন করছো ফ্লোরা? ফ্লোরা একটু পেছিয়ে গেল। তার গলা শুকিয়ে এলো, তবু নিজেকে শক্ত রাখার চেষ্টা করল। আপনি যা করছেন সেটা ঠিক না। জেহানের মুখের ভাব আরো গাঢ় হলো। সে এক ধাপ আরো কাছে এসে প্রশ্ন ছুড়ে দিল, তুমি আমাকে ভালোবাসো না? প্রশ্নটা হঠাৎ এসে ফ্লোরাকে স্তব্ধ করে দিল। ফ্লোরা ঠোঁট কামড়ে ধরে। বুকের ভেতর কেমন কাঁপছে। হাতের আঙুলগুলো শক্ত করে মুঠো করে। মুহূর্তেই তার মুখের সমস্ত রং মুছে গেল। চোখে বিস্ময়, বুকের ভেতর ধুকপুক করে ওঠা একটা চাপা কষ্ট। সে চোখ নামিয়ে নিল, মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। জবাব দেওয়ার সাহস যেন হারিয়ে ফেলল। ঠোঁট দুটো কাঁপে। অনেক কষ্টে নিজেকে শক্ত করে সে বলল, না। জেহান স্থির হয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। জেহান এক ধাপ এগিয়ে যায়। তাকাও। বলো, আমার চোখে চোখ রেখে তুমি আমাকে ভালোবাসো না? ফ্লোরা তাকালো না। না, সে পারে না। ওই চোখের দিকে তাকানো মানেই নিজেকে হারিয়ে ফেলা। সেখানে যে ভয়, অভিমান আর ভালোবাসার এক অপূর্ণ আগুন জ্বলছে, তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা অসম্ভব। ফ্লোরার চোখ ভিজে ওঠে। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ঠোঁট কাপল, কণ্ঠ কেঁপে উঠে ফিসফিস করে বলল, না। এই ছোট্ট শব্দটা যেন জেহানের হৃদয়ে ধারালো ছুরির মতো বিঁধল। তার মুখের রং পাল্টে গেল। চোখের ভেতরে রাগ আর অপমানের ঝড় উঠল। একটা মুহূর্তের জন্য সে থমকে থাকল, তারপর হঠাৎই ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল। কোনো শব্দ, কোনো বাক্য নয়, শুধু তার ভারী পায়ের শব্দ যেন কেঁপে উঠিয়ে দিল ঘরের নীরবতা। দড়াম করে দরজাটা বন্ধ হয়ে গেল। দরজার শব্দটা যেন 100টা দরজা বন্ধ হওয়ার মতো আওয়াজ তোলে ফ্লোরার বুকের ভেতর। ফ্লোরা এক পলক তাকায় পেছনে ফিরে যাওয়া সেই ছায়ার দিকে। সে ধপ করে বসে পড়ে বিছানার ধারে। দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। কোনো শব্দ নেই। শুধু তার চোখ থেকে টুপটাপ করে জল পড়ছে। ভিতরটা ঠিক যেন কেউ মুঠো ভরে চেপে ধরে রেখেছে। শ্বাস নিতে কষ্ট হয়, বুকটা ভার হয়ে আসে। কিন্তু ভেতরে একটাই প্রশ্ন বারবার ধাক্কা মারছে, আমি কেন বললাম না সত্যিটা? কেন তাকে ধরে রাখলাম না? ফ্লোরা মুখ চেপে ধরে কান্না চাপার চেষ্টা করে, কিন্তু পারছে না। হৃদয়ের প্রতিটি ভাঙা কাচের টুকরো যেন রক্তাক্ত করছে তার অস্তিত্বকে। ভালোবাসে সে জেহানকে নিজের চেয়েও বেশি। কিন্তু বলল না। সে জানে চোখে চোখ রাখলেই সব বলে ফেলত। তাই তাকায়নি। মিথ্যা বলেছে। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। জানালার বাইরে রাতটা নিঃশব্দ, আর ভেতরে একটা মেয়ে চোখে জল আর কণ্ঠে অব্যক্ত ভালোবাসা নিয়ে চুপ করে বসে আছে, একটা নায়ের দায় কাঁধে নিয়ে। এম ড্যাশ। সকালের নরম রোদ জানালার ফাঁক গলে ঘরে এসে পড়েছে। হালকা সোনালি আলোটা ধীরে ধীরে বিছানার চাদরে ছড়িয়ে পড়ছে। জানালার পাশের সাদা পর্দাগুলো বাতাসে মৃদু দুলছে। ঘরের ভেতর নিস্তব্ধতা, শুধু দেয়াল ঘেঁষে রাখা ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। সেই আলোটা ফ্লোরার চোখে পড়তেই ওর ঘুম ভাঙে। চোখে তখনও লেগে আছে কান্নার ভার। ক্লান্তিতে কখন যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল নিজেও টের পায়নি। চোখ খুলেই ফ্লোরা খানিকটা সময় বিছানায় নিশ্চুপ পড়ে থাকে। চোখের কোণ ভিজে, চুলগুলো এলোমেলো, মুখটা ক্লান্ত আর অবসন্ন। এমন সময় হঠাৎ করেই ঘরের দরজাটা খুলে যায়। একটা চেনা চেহারা দ্রুত পায়ে ঘরে ঢুকে পড়ে। সারা, তুই কবে আসলি? ফ্লোরা আশ্চর্য চোখে তাকিয়ে বলে। গলার স্বরটা এখনো ঘুমে, আর তার কণ্ঠে একরাশ বিস্ময়। এখনই আসলাম। সারা ব্যাগ নামিয়ে রেখে ফ্লোরার দিকে তাকায়। মুখ স্বাভাবিক, কিন্তু চোখে কৌতূহল। বন্ধুর অবস্থা বুঝে ফেলেছে সে। ফ্লোরা কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকে সারার দিকে। ওর চোখে ক্লান্তি নেই, মুখে কিছুটা অস্থিরতা আর উত্তেজনার ছাপ। ফ্লোরার মনে হয় সারার মতিগতি যেন আজ একটু অন্যরকম, কিছু একটা লুকোচ্ছে যেন। আচ্ছা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, শপিংয়ে যাব, হঠাৎ বলল সারা। ফ্লোরা কপাল কুঁচকে বলল, তাহলে জানা আমাকে কেন বলছিস?
সারা হেসে বলে, আরে পাগলি, বিয়ের শপিং করতে যাব। ফ্লোরা অবাক হয়ে উঠে বসে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কণ্ঠে অবিশ্বাসের ছোঁয়া। বিয়ে? কার? সারা এবার মুখটা ভরে একচিলতে হাসি দিয়ে বলে, তোর। সারা এবার মুখটা ভরে একচিলতে হাসি দিয়ে বলে, তোর। ফ্লোরা মাথার ভেতর চিন্তার ঢেউ চলতে থাকে। কি বলছে সারা? ওর বিয়ে? কখন? কে ঠিক করলো? কেন ওর কিছু জানা নেই? ঘরের বাতাস যেন থমকে যায়। ফ্লোরা কেবল চুপচাপ বসে থাকে। ওর চোখে মুখে তখনও গতরাতের কান্নার দাগ, কিন্তু সারার মুখে ঠিক বিপরীত অনুভূতির ছাপ, উত্তেজনা, আনন্দ। সারা আবার বলে, তুই ভাবছিস আমি মজা করছি? একদম সিরিয়াস। সব ঠিক হয়ে গেছে। ভাইয়া সব ঠিক করে ফেলেছে। ফ্লোরার গলায় ক্লান্তি, বিরক্তি আর অদ্ভুত এক অভিমান মিশে আছে। সারার কথার ধাক্কা এখনো গা থেকে ঝেড়ে ফেলতে পারেনি সে। বিয়ের কথা, তাও আবার এইভাবে? সারার হঠাৎ করে বলে ওঠা কথাটা ওর বুকের ভেতর জমে থাকা অনুভূতিগুলো আরও এলোমেলো করে দিল। তোর সাথে আমার বিয়েটাও হয়ে যাবে, দারুণ না? সারা মুখে হাসি নিয়ে বলে। ফ্লোরা চোখ বড় করে তাকায়, মুখে অবিশ্বাসের ছায়া। আন্টি জানে? ফ্লোরা একটু শঙ্কিত গলায় জিজ্ঞেস করে। না, মমকে সারপ্রাইজ দিব। সারা গাল ফোলায়। তোরা দুই ভাই বোন মিলে আমায় পাগল বানিয়ে ফেলবি। ফ্লোরা বিরক্ত হয়ে বলে। জেহান কোথায়? বলে ফ্লোরা রুম থেকে বের হয়ে আসে। সারা আর কিছু না বলে চুপচাপ ওর পেছনে পেছনে হাঁটে। ফ্লোরা রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যায়। সেখানে নরম আলোয় ঠান্ডা পরিবেশে সোফায় হেলান দিয়ে বসে আছে জেহান। চোখে গভীর মনোযোগ, যেন কিছুই টের পায়নি। ফ্লোরা সরাসরি জেহানের সামনে গিয়ে দাঁড়ায়। কি শুরু করেছেন আপনি? আমাকে একটু শান্তি দিবেন না? ফ্লোরা রাগী গলায় বলে। জেহান ধীরে মাথা তোলে, মুখে এক রহস্যময় হাসি। কে তুমি? জেহান দুষ্টুমি করে বলে। একদম নাটক করবেন না। ফ্লোরা ঠোঁট কামড়ে মুখ ঘুরিয়ে নেয়। জেহান হেসে উঠে দাঁড়ায়। ফ্লোরার খুব কাছে এসে দাঁড়ায়। আমি কিন্তু সত্যিই রেগে যাব। ফ্লোরা হাত গুটিয়ে নাক সিটকায়। রেগে গিয়ে কোথায় যাবা? বের হতে চাইলে দরজাটা ওদিকে। জেহান হাত দিয়ে ইশারা করে, চোখে খুনসুটি ঝিলিক। ফ্লোরা মুখ হা করে তাকায়। এই তো আবার শুরু, আপনি তো একদম। একদম কি? জেহান এগিয়ে এসে ফ্লোরার খুব কাছ থেকে জিজ্ঞেস করে। একদম বিরক্তিকর। ফ্লোরা বলে, কিন্তু তার গাল দুটো লাল হয়ে যায়। তবুও ভালোবাসো না? আপনি নিজেই তো বলেন আমি মিথ্যে বলি। তাহলে এখন আর জবাব দেব না। ফ্লোরা ঘাড় ঘুরিয়ে নেয়। ওহো, আজ তো খুব চালাক চালাক ভাব। জেহান আবার কাঁধে আলতো চাপ দিয়ে বলে। আপনার এই চালাকি একদিন বিপদ ডেকে আনবে। ফ্লোরা ভ্রু কুঁচকে বলে। তোমার প্রেমে পড়াই আমার সবচেয়ে বড় বিপদ। জেহান বলে, আর ফ্লোরা সঙ্গে সঙ্গে খুশন ছুঁড়ে মারে জেহানের দিকে। আপনি একদম অসহ্য। ফ্লোরা বলে। তোমরা ঝগড়া বন্ধ করবে, শপিংয়ে কখন যাব? সারা দুই হাত কোমরে রেখে কড়া গলায় বলে। জেহান আর ফ্লোরা একসাথে তাকায়, তারপর মুখ ঘুরিয়ে নেয় আলাদা দিকে, যেন কিছুই হয়নি। সারার মুখ দেখে কেউ সাহস পায় না আর কিছু বলার। ফ্লোরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। ভেতরে ভেতরে তার বুক ধুকপুক করছে। সে জানে না এই সম্পর্কের শেষ কোথায় যাবে, জানে না জেহানের মা আদৌ মেনে নেবেন কিনা। কিছুক্ষণ পর সবাই মিলে গাড়িতে ওঠে, সামনে ইহান আর সারা, পেছনে জেহান আর ফ্লোরা। নীরবতা ঘিরে রেখেছিল আদালতের চারপাশ। শুধু চারজনের চোখে ছিল অপার আনন্দের ঝিলিক। জেহান, ফ্লোরা আর ইহান, সারা, এই চারটি হৃদয় আজ এক অদ্ভুত বাঁধনে বাঁধা পড়েছে। কোন ধুমধাম নেই, নেই ঘনিষ্ঠ আত্মীয়ের ভিড়। নোয়া ভিডিও কলে সারা আর ফ্লোরা সাথে কথা বলেছে। এই রেজিস্ট্রি বিয়ের মুহূর্তে এক ভালোলাগার ছোঁয়া ছিল। স্বাক্ষর শেষ, নিয়ম রক্ষার কাজ শেষ। রেজিস্ট্রি শেষ হয়। সাদা সবুজ ফুলে সাজানো ছোট্ট টেবিলটার সামনে দাঁড়িয়ে থাকা দুটি জোড়া নবদম্পতির মুখে নতুন জীবনের ছায়া। জেহান ফ্লোরার হাতটা শক্ত করে ধরে রেখেছে, অন্যদিকে ইহান সারার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তারা চারজন আদালত ভবন থেকে বেরিয়ে এল ধীরে ধীরে। জেহান সামনের দিকে এগিয়ে যায় গাড়ির দিকে। গাড়ির দরজায় হাত রাখার ঠিক আগ মুহূর্তে সে হঠাৎ পেছনে ফিরে তাকায়। ফ্লোরা কিছুটা দূরে দাঁড়িয়ে, দু চোখে অদ্ভুত এক দ্বিধা। নিজেকেই বিশ্বাস করতে পারছে না আজ সে জেহানের ওয়াইফ। জেহানের ঠোঁটের কোণে এক আলতো হাসি ফুটে ওঠে। কি হলো, আসো। ফ্লোরা একটু দ্বিধায় পড়ে যায়। চারদিকের বদলে যাওয়া পরিবেশ যেন হঠাৎ করেই ভারী লাগে তার কাছে। ফ্লোরা ধীরে ধীরে পা বাড়ায়, গলার স্বর মৃদু। এখন কোথায় যাব আমরা? জেহান কিছুটা রসিকতায় ভরা গলায় বলে, তোমার শ্বশুর বাড়ি। এই কথাটি শুনে ফ্লোরা থমকে দাঁড়ায়। চোখে মুখে ধরা পড়ে অগণিত ভাবনার ছায়া। তার জীবনে এত বড় পরিবর্তন এত হুট করে। কোথাও যেন ভয়, কোথাও একটু লজ্জা, আবার কোথাও ভালোবাসার শিহরণ। জেহান তার অভিব্যক্তি স্পষ্ট বুঝতে পারে। ফ্লোরার চোখে তার দ্বিধা ধরা পড়ে। হঠাৎ করেই চারপাশ হালকা হয়ে ওঠে। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে সানায় বাজিয়ে। আরে, যাব তোমায় শ্বশুরবাড়ি নিয়ে। এই বলে সে হঠাৎ করে ফ্লোরার দিকে এগিয়ে গিয়ে তাকে এক ঝটকায় কোলে তুলে নেয়।
ফ্লোরা অবাক হয়ে জেহানের দিকে তাকায়, তার মুখে চমকের ছায়া, গাল লাল হয়ে গেছে। সবাই দেখছে। জেহান গম্ভীর মুখে বলে, আমার বউকে আমি নিয়ে যাচ্ছি, কেউ কিছু বলবে না। পেছনে থাকা ইহান তৎক্ষণাৎ সিটি বাজায়। সারা হেসে ফেলে। তারপর গাড়ির দরজাটা খুলে দেয়। জেহান ফ্লোরাকে গাড়িতে বসিয়ে দেয় যত্ন করে। গাড়ির দরজা বন্ধ করে জেহান ফ্লোরার পাশে বসে বলে, গরুর গাড়ি তো নেই এখন, না হয় কার গাড়িতেই যাই। ফ্লোরা মুখে হাসি আটকাতে পারে না, চোখে জল চিকচিক করে। ফিক করে হেসে ফেলে। এক হাসি যেখানে কেবল জেহান আছে, তার ভালোবাসা আছে, আর আছে নতুন জীবনের শুরু। বহু জল্পনার টানাপোড়েনের অনুভূতির যুদ্ধ শেষে এই ছোট্ট গাড়িটি আজ 4টি হৃদয়কে এক নতুন গন্তব্যে নিয়ে যাচ্ছে, ভবিষ্যতের দিকে, যেখানে ভালোবাসা, বন্ধুত্ব আর পরিবার একসাথে থাকবে। চারজন একসাথে দাঁড়িয়ে আছে জেহানদের বাড়ির সামনে। দিনের আলো নিভে এসে সন্ধ্যার ছায়া নেমেছে শহরের আকাশে। বাড়ির চারপাশটা নিঃশব্দ, শুধু দূরের কোনো গাড়ির শব্দ মাঝে মাঝে কানে আসে। জেহান একটু দ্বিধা নিয়ে কলিং বেলের সুইচে চাপ দেয়। তার পাশেই দাঁড়িয়ে আছে ফ্লোরা, যার চোখে মুখে দুশ্চিন্তার ছায়া স্পষ্ট। অন্য পাশে দাঁড়িয়ে ইহান, যার মুখে এক ধরনের আত্মবিশ্বাসী দৃঢ়তা, আর তার হাত শক্ত করে ধরে রেখেছে সারা। সবার মধ্যেই চাপা উত্তেজনা ও টেনশনের ঢেউ বইছে। একটু সময় পর দরজার ওপাশ থেকে চাবির আওয়াজ পাওয়া যায়। দরজাটা খুলতেই সামনের আলোয় ভেসে আসে কেয়া চৌধুরীর মুখ। পরিপাটি শাড়ি পরা, গলায় একরাশ উদ্বেগ। দরজা খুলে প্রথমে তিনি জেহানকে দেখেন, মুখে কিছু বলার আগেই চোখ পড়ে তার হাতের উপর, সেখানে জেহান শক্ত করে ধরে রেখেছে ফ্লোরার হাত। ফ্লোরা একটু মাথা নিচু করে আছে, চোখের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। জেহান? কেয়া বিস্মিত কণ্ঠে বলেন। তার পেছনে দিয়ে বেরিয়ে আসেন মাহবুব চৌধুরী। তার চোখেও খানিকটা প্রশ্ন, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না। জেহান দৃঢ় কণ্ঠে বলে, মম, আমরা বিয়ে করে ফেলেছি। এক মুহূর্তের জন্য চারপাশ স্তব্ধ হয়ে। মাহবুব চৌধুরী হেসে উঠে বলেন, মাশাআল্লাহ, বৌমা আর জামাই দুজনকেই আমার ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু কেয়া চৌধুরী ততক্ষণে স্থির হয়ে গেছেন। চোখে মুখে অভিব্যক্তি জমে আছে, বিস্ময়, অস্বস্তি আর অপার হতাশা। ধীরে ধীরে তার চোখ মাহবুবের দিকে ঘুরে যায়। তিনি স্বামীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান, একটা রাগ, একটা অভিমান, আর একটা অজানা ধাক্কার প্রতিফলন সেই দৃষ্টিতে। এদিকে ফ্লোরা গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, জেহানের মার চাহনি তাকে অস্বস্তিতে ফেলেছে। বুকের ভেতরটা ধকধক করছে, মাথা নিচু করে রাখলেও শরীর কাঁপছে হালকা করে। এই পরিবেশে সে ভীষণ অস্বস্তি বোধ করছে। মম, ইহান সাহস করে এগিয়ে আসে, সারার হাত ধরে কেয়ার সামনে দাঁড়ায়। আমরা একে অপরকে ভালোবাসি। আপনাকে কষ্ট দিয়েছি জানি, তবুও চাই আপনি আমাদের মেনে নিন। এই বলে সারা ও ইহান একসাথে সালাম করে। কেয়ার মাথাটা চক্কর দিতে থাকে। সামনে দাঁড়িয়ে থাকা তার ছেলে মেয়ে বিয়ে করে ফেলবে, যা সে ভাবতেই পারেনি এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবে। কেয়া কিছু বুঝে উঠতে পারছেন না। তার চোখ একবার জেহান, একবার ইহান, আর একবার সারার দিকে ঘুরছে। বুকের ভেতর হঠাৎ করে বাতাস ঢুকতে পারছে না। মাথাটা ঝিমঝিম করছে। চারপাশ ঘোলাটে হয়ে আসছে তার চোখে। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎই তার হাঁটু দুর্বল হয়ে আসে। শরীর ভারী হয়ে পড়ে। চারপাশ ঘোলা হয়ে আসে। কেয়া একবার জেহান, একবার সারার দিকে তাকিয়ে বলে ওঠেন, এইসব কি? তারপর ধপ করে পড়ে যান। জেহান আর ইহান একসাথে ছুটে আসে, দুজন মিলে ধরে ফেলে। মম! জেহান চিৎকার করে ওঠে। মাহবুব চৌধুরী দ্রুত এগিয়ে আসেন, ফ্লোরা ছাড়াও হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। এক মুহূর্তে সেই সন্ধ্যাটা হয়ে ওঠে অস্থির। বিছানার পাশে টেবিলের বাতিটা মৃদু আলো ছড়াচ্ছে। নরম বালিশে মাথা রেখে শুয়ে আছেন কেয়া চৌধুরী। ঘরের ভেতর শুধু একটা ভারী উদ্বেগের ছায়া, যেন বাতাসেও ছড়িয়ে আছে। ধীরে ধীরে কেয়ার চোখ খুলে। কিছুক্ষণ চোখ দুটো ঘোরে এদিক ওদিক। বুঝে ওঠার চেষ্টা করছেন তিনি কোথায় আছে, কি হয়েছে। সারার মুখটাই প্রথম স্পষ্ট হয় তার চোখে। মায়ের পাশে চুপচাপ বসে আছে সারা। চোখে মুখে মায়া, উদ্বেগ আর অপরাধবোধ। মম, ঠিক আছো তুমি? সারা কণ্ঠে কাঁপুনি নিয়ে বলে। জেহানও এক পাশে বসে মায়ের হাত ধরে রাখে। তার মুখেও অনুশোচনার ছায়া। মম, জেহান ধীরে বলে ওঠে। কেয়া আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করেন। তখন সারা তাকে ঠেস দিয়ে বসিয়ে দেয়। তিনি চারপাশে তাকান, দেখেন এক কোণে দাঁড়িয়ে আছে ফ্লোরা, যার মুখে অসহায় নীরবতা। পাশে ইহান, যে মুখ নিচু করে আছে, কিন্তু চোখ দুটো সরাসরি কেয়ার প্রতিক্রিয়ার অপেক্ষায়। কেয়া কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ সারার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলেন, তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস? সারার মুখে তখন লজ্জার হাসি। সে কানে হাত দিয়ে বলে, আমার তো ইচ্ছে ছিল, তবে ভাবলাম একবার তোমাকে সারপ্রাইজ দিই। ভাবিনি তুমি এমন করে পড়ে যাবে। কেয়ার চোখে মুখে একরাশ অভিমান জমে ওঠে। তিনি ধীরে ধীরে বলেন, সারপ্রাইজ? বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত সারপ্রাইজ হয়ে যায় নাকি? সারার মুখ থমকে যায়। ফ্লোরা অস্বস্তিতে চোখ নামিয়ে নেয়।
জেহান তখন মায়ের হাত ধরে শান্তভাবে বলে, মম, আমাদেরও উচিত হয়নি তোমাকে না জানানো। কিন্তু বিশ্বাস করো, আমরা কেউই তোমার অসম্মান করতে চাইনি। ইহান ধীরে এগিয়ে আসে, মাথা নিচু করে বলে, খুব সরি আন্টি। আমি জানি আপনাদের সম্মতি ছাড়া কিছু করা উচিত হয়নি। কিন্তু সারাকে ভালোবাসি আর ওকে হারাতে চাইনি। আমরা চাই আপনি আমাদের মেনে নেন। কেয়া চুপ করে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। তার চোখে জল চিকচিক করে ওঠে, তবে তা পুরোপুরি রাগের নয়, এক ধরনের হতাশা আর মনের ভাঙ্গনের প্রতিচ্ছবি। শেষমেশ তিনি ধীরে করে বলেন, তোমরা যদি সত্যি একে অপরকে ভালোবাসো তবে আমি কিছু বলবো না। কিন্তু মা হিসেবে আমার কষ্টটা সত্যি ছিল সারা। তুই আমার কিছু না বলে চলে গেলি, এটা মেনে নেওয়া সহজ নয়। সারা তখন কেয়াকে জড়িয়ে ধরে, সরি মম, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। কেয়া ধীরে তার মেয়ের মাথায় হাত রেখে বলেন, তুই যেমন খুশি থাকিস সেটাই চাই সব সময়। এখন যা হয়েছে সেটার মধ্যে থেকেই সুখ খুঁজে নিতে হবে আমাদের। ঘরটা ধীরে ধীরে উষ্ণ হয়ে ওঠে আবেগে। জেহান ফ্লোরার দিকে তাকায়, ফ্লোরা তখন একটু হেসে মাথা নিচু করে। মাহবুব চৌধুরী ঘরে ঢুকে বলেন, আহা, আমার পরিবার আবার আগের মতো হয়ে গেছে মনে হচ্ছে। সবাই হেসে ওঠে, একটু হালকা হয়ে আসে পরিবেশটা। ঘর জুড়ে তখন হালকা হাসির গুঞ্জন, ভালোবাসার এক আলোক ছা। কেয়া চৌধুরী তার সন্তানদের ভুলে নয়, ভালোবেসে গ্রহণ করলেন। সন্ধ্যা নেমে এসেছে। প্যারিসের আকাশে তখন হালকা বাদামি আভা, সূর্য অস্ত যেতে যেতে শহরটাকে সোনালি আলোয় বিদায় জানাচ্ছে। ফ্ল্যাটের দরজা খুলতেই এক অদ্ভুত নিস্তব্ধতা তাদের দুজনকে ঘিরে ধরল। সারা চারপাশটা একবার দেখে নিঃশ্বাস ফেলল, এই সেই জায়গা যেখানে তাদের নতুন গল্প শুরু হতে যাচ্ছে। নতুন ঠিকানা, নতুন শুরু। ইহানের মা বাবা বাংলাদেশে থাকে আর তারাও সারাকে মেনে নিয়েছে। ইহান সারার দিকে তাকালো, সেই চেনা দৃষ্টি যেটা যতবারই সারা দেখে ততবারই বুকের ভেতর কাঁপুনি ধরে যায়। সারার গালে কিছু চুল এসে পড়েছিল, ইহান এগিয়ে গিয়ে তার আঙুলে আলতো করে সরিয়ে দিল। চোখে চোখে এক গভীর অনুভবের রেখা আঁকা হলো। আলতো করে ইহান সারার ঠোঁটে একটা চুমু আকল। সময় যেন থেমে গেল। জানালার বাইরের আলো মৃদু ছায়া ফেলে রাখছিল ঘরে। ইহান সারাকে নিয়ে সোফায় বসে হাতটা ধরল, আঙুলে আঙুল জড়িয়ে। সারা মাথাটা ইহানের বুকে রেখে বলল, এই জায়গাটায় আমি তোমাকে আরো গভীরভাবে অনুভব করতে পারছি। যেন কোনো কিছু বাধা নেই, কেবল তুমি আর আমি। ইহান সারার কপালে চুমু দিয়ে বলল, আমার কাছে এই মুহূর্তটাই সুখের। রাত বাড়ল। তারা বারান্দায় দাঁড়িয়ে শহরের আলো আধারি দেখছিল। ঠান্ডা বাতাসে সারার গাল কেঁপে উঠতেই ইহান তার হাত ধরে নিজের কোটটা জড়িয়ে দিল। আমি সবসময় তোমার পাশে থাকবো সারা, তোমায় আগলে রাখবো। সারা হেসে ইহানের কাঁধে মাথা রাখল। আর সেই মুহূর্তে তারা এক অদৃশ্য প্রতিশ্রুতিতে বাধা পড়ে গেল, যেখানে শুধু ভালোবাসা, নির্ভরতা আর একে অপরের কাছে থাকা ছাড়া আর কিছু নেই। ফ্লোরা ধীরে ধীরে ঘরে পা রাখে। এটা জেহানের ঘর এখন থেকে তারও। একটু হকচকিয়ে তাকায় চারপাশে। রুমের মাঝখানে রাখা ছিল বড় বেড। বিছানার পেছনে মাথার দিকটা জুড়ে ছিল কাঠের খোদাই করা ব্যাকড্রপ। কাচের দরজা, যেটা ব্যালকনির জন্য। জানালার পাশে সাদা পর্দা, টেবিলের ওপর বইয়ের স্তূপ। সবকিছুতেই এক ধরনের পুরুষালী গাম্ভীর্য আছে, কিন্তু তবু এক অদ্ভুত আরাম ছড়িয়ে আছে গোটা ঘরটায়। আজ থেকে এই ঘরেই সে থাকবে, জেহানের পাশে। সে ভাবতেই পারেনি এত সহজে জেহানের মা তাকে মেনে নেবেন। এতটা সহজে নয় আসলে, কিন্তু শেষমেশ তো মেনে নিয়েছেন। যে চোখে ঘৃণা ছিল তাতে আজ মায়ার ছায়া। ফ্লোরার ঠোঁটের কোণে এক তৃপ্তির হাসি খেলে যায়। বিছানায় বসে সে ধীরে ধীরে হাত বুলিয়ে নেয় চাদরের ওপর দিয়ে। মনে পড়ে যায় কতটা পথ পেরিয়ে আজ এখানে এসেছে সে। ভুল বোঝাবুঝি, চোখের জল, অপমান, সবকিছু এক একটা ধাপে তাকে এই মুহূর্তের দিকে ঠেলে দিয়েছে। ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ে। তারপরেই দরজা খুলে জেহান ঘরে ঢোকে। ফ্লোরার দিকে তাকিয়ে এক মুহূর্ত থেমে যায়। সে যেন বিশ্বাস করতে পারছে না ফ্লোরা সত্যিই এখানে, তার ঘরে, তার জীবনের অংশ হয়ে। জেহান ধীরে ধীরে এগিয়ে আসে, ফ্লোরার পাশে বসে। একটুও কথা না বলে পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে। নীল রঙের মখমলের মোড়ানো সেই বক্সটা সে ফ্লোরার সামনে ধরে। চোখে মুখে জলজল করে এক ধরনের শিহরণ, যেন কোনো ছোট্ট ছেলেমানুষ নিজের গোপন খুশিটা ভাগ করে নিতে চলেছে। চোখ বন্ধ করো, নরম কণ্ঠে বলে জেহান। ফ্লোরা অবাক হয়ে তাকায়, কিন্তু কিছু না বলে চোখ বুজে ফেলে। এক মুহূর্তের নীরবতা। তারপর সে অনুভব করে গলায় ঠান্ডা ধাতব কিছু ছুঁয়ে যাচ্ছে। জেহান কিছু পরিয়ে দিচ্ছে। চোখ মেলে ফ্লোরা নিচে তাকায়। চেইনটা এক কথায় অপূর্ব, সূক্ষ্ম ডিজাইনের, কিন্তু তাতে একটুও বাড়াবাড়ি নেই। তার মতোই অসাধারণ। পছন্দ হয়েছে? ফ্লোরা হালকা মাথা নাড়ে। হুম, খুব সুন্দর। জেহান হালকা হাসে। তারপর ধীরে ধীরে তার মুখটা ফ্লোরার দিকে এগিয়ে যায়। একটা মুহূর্ত যখন দুজনের নিঃশ্বাস মিশে যায় বাতাসে। তারপর জেহান তার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, গভীর আর ভালোবাসায় ভরা। এক সপ্তাহ পর
ঘড়ির কাঁটা যখন সকাল 8টার ঘরে পা রাখল তখনও রুমজুড়ে ছিল ঘুমঘুম নীরবতা। সূর্যের কোমল আলো জানালার পর্দা ভেদ করে বিছানার এক কোণে এসে পড়েছিল, কিন্তু তাদের ঘুম সেই আলো ছুঁয়ে গেলেও ভাঙছিল না। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল তাদের। ফ্লোরা হঠাৎ ঘুম ভাঙতেই চমকে উঠে বসল। জেহান, আজ আপনার মিটিং আছে, মনে আছে তো? তার কণ্ঠে চিন্তার ছায়া স্পষ্ট। জেহান চোখে ঘুম মেখেই উঠে বসল, চোখ কচলাতে কচলাতে বলল, ও শিট, আজ তো 8টার মধ্যে বের হওয়ার কথা ছিল। একটা হালকা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে ঘরটায়। ফ্লোরা ব্যস্ত হাতে জেহানের শার্ট আয়রন করতে থাকে, ওদিকে জেহান তাড়াহুড়ো করে ফাইল গুছায়। ঘড়ির কাঁটা যেন আজ দ্বিগুণ গতিতে চলছে। জেহান শার্ট গায়ে চাপাতে চাপাতে ফ্লোরার দিকে তাকিয়ে হালকা ক্লান্ত গলায় বলে, টাইটা দেবে? হাতে সময় একদমই নেই। ফ্লোরা তার দিকে এগিয়ে আসে। জেহান মাথা নিচু করে দাঁড়ায়। ফ্লোরা সযত্নে টাইয়ের ফাঁস গলিয়ে নেয়, তারপর যত্ন করে বাঁধতে থাকে। তার আঙুলের গতি দ্রুত, কিন্তু স্পর্শে ছিল মমতা। টাই বেঁধে দিয়ে সে এক পলক জেহানের চোখের দিকে তাকায়। জেহানও চোখ নামিয়ে তাকায় ফ্লোরার দিকে। মুহূর্তটা হঠাৎ করেই থেমে যায় যেন। তারপর সে ঘড়িটা তুলে নেয় এবং ফ্লোরার হাতে দেয়। ফ্লোরা পরিয়ে দেয়। ফ্লোরা নিঃশব্দে জেহানের হাতে ঘড়ি পরিয়ে দেয়। তার আঙুলে তখনও ছিল ঘুমের শীতলতা আর ভালোবাসার উষ্ণতা। আপনার আজকের মিটিংটা ইম্পর্ট্যান্ট, তাই না? ফ্লোরা জিজ্ঞেস করে। হ্যাঁ, খুব। এই প্রজেক্টটা উঠলে অনেক কিছু বদলে যেতে পারে। জেহান উত্তর দেয়, তবুও চোখ ফ্লোরার চোখে আটকে থাকে কিছুক্ষণ। জেহান দরজার দিকে এগিয়ে যায়। দরজা খোলার আগে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে। হঠাৎ সে আবার ঘুরে দাঁড়ায়, দ্রুত পায়ে ফ্লোরার দিকে ফিরে আসে। ফ্লোরা অবাক হয়ে তাকিয়ে থাকে। কি হলো? জেহান কোন কথা না বলে এক হাতে ফ্লোরার মুখের পাশে চুল সরিয়ে দেয়, তারপর নরমভাবে তার গালে একটা চুমু দেয়। এক মুহূর্ত ছোট্ট কিন্তু গভীর। ভালোবাসো তো আমাকে? ফিসফিস করে প্রশ্ন করে জেহান। ফ্লোরা হেসে বলে, বুঝে নিন। জেহান আবার মৃদু হাসে, তারপর বলে, তোমার স্পর্শ ছাড়া সকালটা শুরু করতে ইচ্ছে করে না কখনো। আজ একটু দেরি হলেও এটা সবচেয়ে জরুরি ছিল। তারপর জেহান পেছনে ফিরে দরজা খুলে বেরিয়ে যায়। ফ্লোরা দরজার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ।